প্রচুর প্রচুর কমেন্টস বানাইতে হবে প্রচুর। এটার কথা বলতেছিলাম আমরা 2 মাস আগে থেকে। ওকে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি টার্নিং পয়েন্টের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল 6টায়, কিন্তু কারেন্ট যাওয়ার ফলে আমরা জাস্ট আমি শুরু করতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। চলেন আজকে আমরা কথা না বাড়িয়ে চমৎকারভাবে শুরু করব কি আর্টস ফ্যাকাল্টির কোশ্চেনের পোস্টমর্টেম করব আমরা। সবাই জানে বাংলা মানে হচ্ছে আর্টস ফ্যাকাল্টি অনেক কঠিন কোশ্চেন করে। আজকে কোশ্চেনের চমৎকারভাবে মিজান স্যার যেভাবে ব্যাখ্যা দিবেন আপনি অবাক হয়ে যাবেন যে আর্টস ফ্যাকাল্টি করুক আর যে ফ্যাকাল্টি করুক বাংলা কিন্তু আপনি 25-এর মধ্যে ভালো একটা মার্কস ক্যারি করবেন। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। একটু আপনারা জানাবেন যে সকল ভাই বোন যুক্ত হয়েছেন সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা প্লিজ। একজন একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা। স্যার কিন্তু ঢুকে যাবেন এখনই। সময় দাও শেয়ার 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 ভাইয়া সব গ্রুপে গ্রুপে শেয়ার নেই গ্রুপে শেয়ার ওকে, একজন একটু জানান সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা। এরপরে আমরা আর্টস ফ্যাকাল্টির কোশ্চেন নিয়ে আজকে চরম একটা কি হবে পোস্টমর্টেম হবে। আচ্ছা, একজন লিখেছেন ঠিক আছে, তার মানে সাউন্ড সুন্দরভাবে শোনা যাচ্ছে। চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা চমৎকারভাবে ক্লাসে যাব এবং আমি রিকোয়েস্ট করব ক্লাসের লাস্ট পর্যন্ত থাকবেন। কেন? লাস্টে আমরা একটা হট সাজেশন দেওয়ার চেষ্টা করব বাংলার জন্য। যদি কোনো কারণে ধরেন বিআইবিএম কোশ্চেন যদি করে তাহলে আপনারা সবাই ভালো করবেন। কেন? কারণ মিজান স্যার এগুলো সব আপনাদের পড়াই ফেলছে। কিন্তু আর্টস ফ্যাকাল্টি যদি করে সেক্ষেত্রে আপনাদের একটা হট সাজেশন প্রয়োজন হবে। এইটার জন্য হলো লাস্ট পর্যন্ত ক্লাসে থাকবেন, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকেন। চলেন আমরা ক্লাসটা শুরু করি। স্যার প্লিজ। আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? আর মাত্র কয়েকদিন পরেই পরীক্ষা। সো এই যে সিনিয়র অফিসারের পরীক্ষা, কোয়েশ্চেন করবে আর্টস ফ্যাকাল্টি, সব মিলিয়ে আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্যারেশানে আছি যে আসলে কোয়েশ্চেন কোনটা কঠিন হবে, কোনটা বেশি হার্ড হবে। সো সবার মধ্যেই ঘুরে ফিরে একটাই কথা, সেটা হচ্ছে বাংলা বাংলা বাংলা, ঠিক আছে? যাই হোক, আমি হচ্ছে আর্টস ফ্যাকাল্টির কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিছু কোশ্চেন সাজিয়েছি, যে কোশ্চেনগুলো সলভ করলে আপনারা একটা কনফিডেন্স পেয়ে যাবেন যে এই কোশ্চেন যদি আমি পারি দ্যাট মিন্স আমি কি আর্টস ফ্যাকাল্টির কোশ্চেন যে রকমই আসুক না কেন আমি পারবো, ঠিক আছে? আর ক্লাস শেষে আমাদের এই 20টা এমসিকিউ আছে, এগুলো কমপ্লিট করার পর আমরা দিব আপনাদেরকে সুপার একটা সাজেশন, যে সাজেশন পড়ার পর ইনশাল্লাহ আপনি এই সামনের পরীক্ষায় আর্টস ফ্যাকাল্টির পরীক্ষায় ভয়কে জয় করে অনেক ভালো একটা মার্কস আপনি তুলতে পারবেন বাংলায়, ঠিক আছে? চলুন আমরা শুরু করি। আর আমাকে কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টে জানিয়ে দিন। আর হচ্ছে আজকের ক্লাসটি মাস্ট বি শেয়ার করা উচিত। কেন? কজ আপনি জানতে পারবেন যে আসলে আর্টস ফ্যাকাল্টি কোশ্চেন কিভাবে করে, ঠিক আছে? আমাদের প্রথম কোশ্চেন, অল্প প্রাণ যে সমস্যার উদাহরণ। এটা আসছে আপনারা দেখেন সিনিয়র অফিসারে 2021, সিনিয়র অফিসারে 2021, এবং এই কোশ্চেনটা করছে কি আর্টস ফ্যাকাল্টি, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করে দিবেন অল্প প্রাণ যে সমস্যার উদাহরণ। সবাই একটু কমেন্টে জানিয়ে দেন, দেখি কে কি আনসার দিবেন। আর ক্লাসটা একটু শেয়ার করে সবাই একটু শেয়ার ডান লিখি। আমি নিজেও শেয়ার দিয়ে দিচ্ছি। একটু মেনশন দিতে
দায়িত্ব কারণ সবাই বন্ধু বান্ধবকে যারা পরীক্ষা দেবে। অল্প প্রাণ যে সমাসের উদাহরণ: দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। দেখি কার কার আনসার হয়। এমনি নাহিদ বলেছেন ডি, তারপর বন্দিতা চ্যাটার্জি নাটোর থেকে দেখছি স্যার, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। পিএলই মনি ডি, শামিম রেজা ডি। ও মাই গড, সবার আনসার রাইট, থ্যাংক ইউ সো মাচ। দেখেন, আপনি যদি এই কোশ্চেনের আনসার পারেন, দ্যাট মিন্স সামনে যে পরীক্ষায় প্রশ্ন আসবে সেটাও কিন্তু আপনি পাবেন, কজ এই কোশ্চেন কি আর্টস ফ্যাকাল্টি করেছে এবং সমাজ থেকে করেছে। আপনারা জানেন সমাজ থেকে মাস্ট বি একটা অথবা দুইটা প্রশ্ন কি আমাদের থাকবেই, ঠিক আছে। তাহলে অল্প প্রাণ এর ব্যাস বাক্য কি? অল্প প্রাণ যার, কি হবে বলেন তো? অল্প প্রাণ যার। যেহেতু যার আছে, আর যার বা যা থাকলে আমরা কি জানি বলেন তো? বহুব্রীহি সমাস। কোন সমাস? বহুব্রীহি সমাস। তাহলে অল্প প্রাণ কি হবে? অল্প প্রাণ যার, বহুব্রীহি সমাস, ঠিক আছে। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসের জাস্ট একটু আলোচনা করে ফেলি। দ্বন্দ্ব সমাস কি বলেন তো? উভয় পদের অর্থের প্রাধান্য পাবে। দ্বন্দ্ব সমাসে কি উভয় পদের অর্থের প্রাধান্য পাবে। আপনার 9-10 ব্যাকরণ বইয়ের পুরাতন যে ব্যাকরণ বইটা আছে মুনির চৌধুরীর, ওই বইয়ে দেখবেন 11টা অর্থ দেয়া আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমি যদি বলি ধুতি চাদর, কোন অর্থে দ্বন্দ্ব সমাস? ধুতি চাদর কোন অর্থে দ্বন্দ্ব সমাস? এই কোশ্চেনে কিন্তু কি পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধুতি চাদর কোন অর্থে দ্বন্দ্ব সমাস? বলেন তো কি অ্যান্সার হবে? ধুতি চাদর কোন অর্থে দ্বন্দ্ব সমাস? প্রায় সহচর অর্থে, ঠিক আছে। প্রায় সমর্থক বা সহচর অর্থে, প্রায় সমর্থক বা কি অর্থে? সহচর অর্থে। এই কোশ্চেন কিন্তু আমাদের কি আর্টস ফ্যাকাল্টি করেছে এবং ব্যাংকিয়ার্স। তার মানে এই দ্বন্দ্ব সমাসের যে 11টা অর্থ দেওয়া আছে এগুলো একটু ভালো করে পড়ে নিয়েন। এর মধ্যে আপনারা কোনগুলো পড়বেন? সমার্থক, তারপর কি বিপরীতার্থক, তারপর কি বিরোধার্থক। এই তিনটা একটু বেশি দেখবেন। আর 4 নাম্বার হচ্ছে প্রায় সমার্থক। আবারও বলতেছি, সমার্থক, বিপরীতার্থক, বিরোধার্থক, আর কি বলেন তো? প্রায় সমর্থক। এই 4টা অর্থ আপনারা ভালো করে দেখবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর তৎপুরুষ সমাস। তৎপুরুষের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উপপদ তৎপুরুষ। কোন তৎপুরুষ বলেন তো? উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ মানে কি? উপপদ তৎপুরুষ দিয়ে যদি আমরা সহজভাবে বুঝতে চাই তাহলে একটা জিনিস, সেটা হচ্ছে ব্যাস বাক্যটি এক কথায় প্রকাশ বোঝাবে। ব্যাস বাক্যটি কি বোঝাবে? এক কথায় প্রকাশ বোঝাবে। যেমন পঙ্কজ, পঙ্কে জন্মে যা। জলদ, জল দেই যে। জলচর, জলে চড়ে যা। পকেট মার, পকেট মারে যে। ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছেন যিনি। দ্যাট মিন্স এক কথা প্রকাশ বুঝাইলে চিন্তা ছাড়াই সেটা কি উপপদ তৎপুরুষ সমাস। আর ওইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর বহুব্রীহি। বহুব্রীহির মধ্যে 8টা প্রকার আছে। 8টা প্রকারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বেতিহার বহুব্রীহি, আর সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। মাথায় রাখবেন, বেতিহার বহুব্রীহি আর সংখ্যাবাচক বহুব্রীহি। আর এছাড়া আরেকটা জিনিস অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। জাস্ট এক পলকে দেখে নিন, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি কিভাবে মনে রাখবো আমরা? নিপাতনে সিদ্ধ বহুব্রীহি জাস্ট একটা লাইন যদি আপনি মনে রাখতে পারেন তাহলে 100% আপনি পারবেন, ঠিক আছে। লাইনটা কি? জীবন মৃত নর পশু, জীবন মৃত নর পশু দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও, দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। তাহলে কি বলেন তো? জীবন মৃত নর পশু দ্বীপ অন্তরীপ ঘুরে এসে পণ্ডিত মূর্খ রইল। এই যে জীবন মৃত, এটাকে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। নর পশু, দ্বীপ, তারপর কি অন্তরীপ, তারপর কি পণ্ডিত মূর্খ, এই সবগুলো কি বলেন তো? নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। লাইনটা আমার সাথে সবাই একটু বলেন। জীবন মৃত নর পশু দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। সবাই একবার বলেন আমার সাথে, এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। রুলস মানে না, নিয়ম মানে না, রুলস বহির্ভূত, ঠিক আছে। লাইনটা সবাই আমার সাথে একবার বলেন। জীবন মৃত নর পশু দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। লাস্ট, জীবন মৃত নর পশু দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল।
তাহলে অল্প প্রাণ কোন সমাস? অল্প প্রাণ যার বহুব্রীহি সমাস। ক্লিয়ার? এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার থেকে সবাই একবার করে ইয়েস লিখি, সবাই একবার করে ইয়েস লিখি। আজকের ক্লাসটি যারা শেয়ার দিবেন আপনারা সবাই আমাদের কাছ থেকে যে হট সাজেশন সেটা কিন্তু পেয়ে যাবেন। সবাই একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার দিয়ে শেয়ার ডান লিখেন, আর কমপক্ষে আপনার যে আশেপাশের ক্লোজ ফ্রেন্ড আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দেন, তাদেরকে একটু মেনশন দিয়ে দেন। ওকে, আমাদের 2 নাম্বার কোশ্চেন। নিচের যে বানানটি অশুদ্ধ সিনিয়র অফিসার 2021 সালে এসেছে এবং এই কোশ্চেনটা আর্টস ফ্যাকাল্টি করেছে। আর্টস ফ্যাকাল্টি নিয়ে যে আমরা এত বেশি টেনশন করতেছি, দেখেন না আপনি আনসারগুলো কিন্তু পারতেছেন, তাহলে এত টেনশন কেন করব আমরা? এত কেন টেনশন করব? আচ্ছা দেখি কারা কারা শেয়ার করতেছেন, একটু শেয়ার ডান লিখেন। যারা যারা এখন পর্যন্ত শেয়ার করেছেন সবাই একটু শেয়ার ডান লিখেন। জান্নাতুল ফেরদৌস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সঞ্জনা সুলতানা ইসলাম লুৎফা ইয়েস। ইসহান রয় ইয়েস। ওকে ওকে, আচ্ছা যারা যারা শেয়ার দিয়েছেন একটু শেয়ার ডান লিখেন। আর হচ্ছে এই 2 নম্বর কোশ্চেনে আনসার দেন। নিচের যে বানানটি অশুদ্ধ প্রজ্ঞস্তব, ভূমিধস, ভৌগোলিক, বস্মীভূত, এটা 2 লিখে আনসার দিয়েন, 2 লিখে আনসার দিয়েন, তাহলে বোঝা যাবে আর কি। সবাই একটু 2 লিখে আনসার দেন। ভগ্নস্তূপ, ভূমিধস, ভৌগোলিক, ভস্মীভূত। ঈশান রয় শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। ঈশান রয় থ্যাংক ইউ সো মাচ। নাহিদ 2 এর বি। স্বপ্না শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। স্ট্যালিন ররুবা শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, 2 লিখে আনসার দিন, 2 লিখে একটু কমেন্ট করেন, আমি একটু আনসারটা দেখে নিচ্ছি আপনাদের। হ্যাঁ, এবং এই কোশ্চেনটা কি সিনিয়র অফিসার 2021 আসছে। আব্দুর রহিম সাদ্দাম 2 লিখেছেন। আচ্ছা, তারপর হচ্ছে সাবেরা লিমা 1 লিখেছেন। শামিম রেজা 2, ঈশান রয় 2, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা 2 দিয়েছেন সবার আনসার রাইট, সবার আনসার রাইট। কজ আমরা দেখেন একদম সহজভাবে যদি চিন্তা করি, এই যে ধস যে বানানটা আছে, ধস যে বানানটা আছে, আমার বানানের ক্লাস যারা করেছেন তারা দেখতে পাবেন আমি প্রথমে 7 থেকে 8টা যে বানান দেই ওর মধ্যে ধসটা কিন্তু আমি দেই, প্রতিবারেই দেই, ঠিক আছে? আর এটা যদি আমি পারি তাহলে কিন্তু হয়ে যাবে। যেমন ধ্বংস, এই বানানে কি আছে বলেন তো? দয় ভ আছে। ধ্বংস বানানে কি আছে বলেন তো? ধ এবং ব আছে। কিন্তু ধস বানানে কি নেই? দর সাথে কি নেই বলেন তো? ব নেই। ধস বানানে দর সাথে কি নেই? ব নেই, শুধু ধ আর কি দন্তস। তার মানে আনসার রাইট কোনটা? এই ভূমি ধস। তাহলে এটা সঠিক বানান কি হবে বলেন তো? ভূমি, তারপর কি ধস, ভূমি ধস। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখেন ভগ্নস্তূপ বানান রাইট। ভৌগোলিক, আমরা এই বানানটা কি করি জানেন? এইভাবে লিখি বেশিরভাগই, বাট বানানটা কিন্তু ভুল। ভৌগোলিক এই বানান কিন্তু কি ভুল, ঠিক আছে? তাহলে ভৌগোলিক কি হবে? এই গর মধ্যে একটা ওকার হবে, কি হবে? ওকার হবে। বস্মীভূত, তাহলে কি এই বানানটাও কি বলেন তো? রাইট। তাহলে একমাত্র ভুল বানান হচ্ছে ভূমিধস, একমাত্র ভুল বানান কি? ভূমিধস। চলেন আমরা আরো কিছু বানান দেখে নেই, ঠিক আছে? যে বানানগুলো আমরা প্রতিনিয়তই ভুল করি, যেমন কূপমণ্ডুক, এই বানানটা কি হবে দেখেন? মর সাথে মূর্ধন্য ড দীর্ঘকার, তারপর কি বলেন তো? ক। তারপর এখানে ক দীর্ঘকার আর এখানে মূর্ধন্য ড কি বলেন তো? দীর্ঘকার হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার সান্তনা, এই বানানটা আমরা প্রায়শই ভুল করি। সান্তনা দন্তন তর নিচে কি হবে বলেন তো? বফল হবে। দন্তন তর নিচে কি হবে? বফল হবে। কৌতুক বানানে কি হবে? রস্যকার হবে। কৌতূহল বানানে কি হবে বলেন তো? দীর্ঘকার হবে। কি হবে? দীর্ঘকার হবে। একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর লিখেন ন্যূনতম, তার দন্তন দীর্ঘকার, তারপর কি জফলা, তারপর কি ত এবং ম। শরীরী, শরীরী বানানে কি হবে? দুইটাই দীর্ঘিকার হবে। শরীরী বানানে কি হবে? দুইটাই দীর্ঘিকার হবে। দধিচি বানানে কি হবে? একটা দীর্ঘই একটা কি হবে? রস্যই। দধিচি বানানে কি হবে? একটা দীর্ঘই একটা রস্যই। কাহিনী বানানে কি হবে বলেন তো? এক এক, দুইটাই রস্যইকার। কাহিনী বানানে কি হবে? দুইটাই রস্যইকার।
মনীষী বানানে কি হবে? দুইটাই দীর্ঘিকার। মনীষী বানানে কি হবে বলেন তো? দুইটাই দীর্ঘিকার। প্রতিদ্বন্দ্বী বানানে কি হবে? প্রতিদ্বন্দ্বী, এই যে দেখেন দীর্ঘিকার। প্রতিদ্বন্দ্বী বানানে কি হবে? দন নিচে ব, দন্ত ন দন নিচে ব, তারপর কি বলেন তো? দীর্ঘিকার। কি হবে বলেন তো? দীর্ঘিকার। শরীরটা কেমন জানি মূর্ছনা করে উঠলো, তাহলে মূর্ছনা বানানে কি হবে? ম দীর্ঘিকার ছ রেফ। কি হবে বলেন তো? ছ রেফ। তারপর হচ্ছে আপনার কৃতি। কৃতি বানানে কি হবে? ত দীর্ঘিকার। কৃতি বানানে কি হবে বলেন তো? ত দীর্ঘিকার। ঠিক আছে, এরকম আরো অনেক বানান আছে, আমি কিছু ইম্পর্টেন্ট বানান আপনাদেরকে দিয়েছি। ঠিক আছে, একটু মাথায় রাখেন। তাহলে আমাদের 2 নাম্বার বানান কমপ্লিট। 3 নাম্বারে চলে যাই। বিদেশি উৎস থেকে আগত অব্যয় শব্দ হলো, বিদেশি উৎস থেকে আগত অব্যয় শব্দ হলো সিনিয়র অফিসার 2021। তার মানে এটাও কিন্তু, এই কোশ্চেনটা কিন্তু আর্টস ফ্যাকাল্টি করেছে। ঠিক আছে, এখন একটু চেষ্টা করে দেখি আমরা এই কোশ্চেনের আনসার পারি কি না। সবাই একটু কমেন্টে আনসার দিয়ে দিবেন, সবাই একটু কমেন্টে আনসার দিয়ে দিবেন। অপশন এ খুব, অপশন 2 আবার, আর তারপর কি বলেন তো? যদি। একটু সবাই একটু দ্রুত কমেন্ট করেন, সবাই একটু ফাস্ট কমেন্ট করেন। মোহাম্মদ আইনুল ইসলাম এ আনসার দিয়েছেন। আচ্ছা, তারপর দেখি আমরা যারা যারা এখনো ক্লাসটা শেয়ার করি না, সবাই একটু শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। আপনারা যে কোনো মুহূর্তে আপনি ক্লাসটাকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, ফার্স্ট কমেন্ট করেন একটু। এবং মজার ব্যাপার হচ্ছে ক্লাস শেষে কিন্তু সুপার সাজেশন আছে। ঠিক আছে, সো আপনি এখন থেকে ক্লাসের শেষ পর্যন্ত একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, আব্দুর রহিম সাদ্দাম খুব, থ্যাংক ইউ সো মাচ। হীরালাল সরকার, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু ফার্স্ট কমেন্ট করেন। শামিম রেজা, থ্যাংক ইউ সো মাচ। ঈশান রয়, বাহ, ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান। তারপর স্ট্যালিন রোরোবা 3-1, থ্যাংক ইউ সো মাচ। নাহিদ, থ্যাংক ইউ সো মাচ। তো শঙ্কর তালুকদার, থ্যাংক ইউ সো মাচ। মুস্তাফিজুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে কি বিদেশি শব্দ থেকে আগত অব্যয় শব্দ হলো কি বলেন তো? খুব। কি বলেন তো? খুব। তাহলে বিদেশি অব্যয়গুলো কি একটু লিখে নিই আমরা। বিদেশি অব্যয়, এইখান থেকে আর্টস ফ্যাকাল্টি 2 থেকে 3টা কোশ্চেন দেখেছি আমরা। ঠিক আছে, শুধু এই বিদেশি অব্যয় থেকে, বিদেশি শুধু অব্যয় থেকে। অব্যয় 3 প্রকার, একটি হচ্ছে আপনার বাংলা, আরটা সংস্কৃত, আরটি বলেন তো বিদেশি। বাংলা, সংস্কৃত, বিদেশি। তাহলে বিদেশি অব্যয়গুলো কি কি? আলবত, তারপর কি বহুত, তারপর কি খুব, তারপর কি বেশ, তারপর কি সাবাস, তারপর কি বলেন তো খাসা, তারপর কি মাইরি, তারপর কি বলেন তো মারহাবা। এগুলো কি বলেন তো? বিদেশি অব্যয়। এগুলো কি? বিদেশি অব্যয়। আমার সাথে একটু বলেন। আলবত, বহুত, খুব, বেশ। আলবত, বহুত, খুব, বেশ। সাবাস, খাসা, মাইরি, মারহাবা। সাবাস, খাসা, মাইরি, মারহাবা। সাবাস, খাসা, মাইরি, মারহাবা। তাহলে এগুলো কি? বিদেশি অব্যয়। ঠিক আছে, বাংলা অব্যয়গুলো কি কি? হ্যাঁ, বাংলা অব্যয়গুলো একটু লিখে নেন। বাংলা অব্যয় হচ্ছে আর, আবার, ও, হানা। বাংলা অব্যয় কি কি বলেন তো? আর, তারপর কি আবার, তারপর কি ও, তারপর কি হ্যাঁ, তারপর কি বলেন তো না। আর, আবার, ও, হ্যাঁ, না, এগুলো কি বলেন তো? বাংলা অব্যয়। আজকের ক্লাসটি করার পর সিনিয়র অফিসারের যে আপনার পরীক্ষা, এই পরীক্ষায় বাংলা নিয়ে আপনাদের আর কোনো টেনশন থাকবে না। জাস্ট প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসে জয়েন থাকুন। আপনার আশেপাশে যারা ফ্রেন্ড আছে তাদের একটু মেনশন দিয়ে দিন ক্লাসে যেন দ্রুত জয়েন করে। আচ্ছা, তাহলে বাংলা অব্যয় কি কি? আর, আবার, ও, হ্যাঁ, না। কি কি বলেন তো? আর, আবার, ও, হ্যাঁ, না। ওকে, আচ্ছা, তাহলে বিদেশি আর বাংলা এই দুইটা যদি আমরা ভালো করে মাথায় রাখি, তাহলে সংস্কৃত মাথায় রাখা দরকার আছে না? এরপরের বাকিটা কি? সংস্কৃত। যদি, যথা, সদা, সহসা, হঠাৎ, বরং, পুনশ্চ, এগুলো কি বলেন তো? সংস্কৃত। এগুলো কি? সংস্কৃত। তাহলে 3 নাম্বার কোশ্চেনটা আমরা কি ভালো করে বুঝতে পেরেছি? যদি বুঝতে পারি সবাই একটু কমেন্টে ইয়েস লিখি, ইয়েস লিখি। 4
নাতিশীতোষ্ণমণ্ডল শব্দে মোট অক্ষরের সংখ্যা কয়টি? ঠিক আছে, এক পলকে আমি শিখাই দিব আজকের পরে অক্ষর নিয়ে আপনাদের আর কখনো ঝামেলা হবে না। ঠিক আছে, নাতিশীতোষ্ণমণ্ডল শব্দে মোট অক্ষরের সংখ্যা কয়টি? সিনিয়র অফিসার 2021 সালে এসেছে এবং এই কোশ্চেনটা আর্টস ফ্যাকাল্টি করেছে। সবাই একটু ফার্স্ট আনসার দেন। নাতিশীতোষ্ণমণ্ডল শব্দে মোট অক্ষরের সংখ্যা কয়টি? সবাই একটু ফার্স্ট আনসার দেন। শামীম রেজা 7টি, আইনুল ইসলাম 7টি, ঈশান রয় আচ্ছা ইয়েস, সেলিম আচ্ছা, দেবাশিস সর্দার 2 আনসার দিয়েছেন না, ওকে থ্যাংক ইউ। আচ্ছা তারপর হচ্ছে অব্র আদিত্য 7, থ্যাংক ইউ সো মাচ। ঈশান রয় থ্যাংক ইউ, নাহিদ থ্যাংক ইউ সো মাচ, পার্থনাথ আকাশ 4-2, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই একটু আনসার দেওয়ার ট্রাই করেন, কজ আপনি যদি আজকের এই কোশ্চেনগুলো পারেন তাহলে আপনি ধারণা করতে পারবেন এই টাইপের কোশ্চেন আসবে এবং পরীক্ষা আপনি কি 100% পারবেন। আব্দুর রহিম সাদ্দাম 7, তারপর শঙ্কর তালুকদার তন্ময় 4 হচ্ছে 7, ভেরি গুড। স্ট্যালিন রোবা 7, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা তারপর মাহমুদুল হাসান সুমন, থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তাহলে নাতিশীতোষ্ণমণ্ডল শব্দে অক্ষরের সংখ্যা কয়টি? অক্ষর কি আমরা বুঝি, অক্ষর হচ্ছে সিলেবল। অক্ষর কি বলেন তো? সিলেবল। তাহলে অক্ষর কাকে বলে? নিঃশ্বাসের স্বল্প প্রয়াসকে অক্ষর বলে। অক্ষর কাকে বলে? নিঃশ্বাসের স্বল্প প্রয়াসকে অক্ষর বলে। অক্ষর চেনার উপায় দুইটা। এক নাম্বার হচ্ছে যে বাংলা শব্দটিকে বাংলিশ করে লিখলে, আমরা যে টেক্সট করি না, মেসেজ করি না, ওই টেক্সট যেভাবে লিখি যে আমি এ এম আই আমি, তোমাকে টি ও এম এ কে ই তোমাকে, যেভাবে লিখি এভাবে লিখার পর যে কয়টা ভাওয়েল পাবো সেই কয়টা অক্ষর হবে। তাহলে বাংলা শব্দটিকে বাংলিশ করে লিখলে স্যার পরীক্ষা কি আর্টস ফ্যাকাল্টি নেবে? হ্যাঁ পরীক্ষা আর্টস ফ্যাকাল্টি নেবে। বাংলা শব্দটিকে বাংলিশ করে লিখলে যে কয়টা ভাওয়েল পাবো সেই কয়টা কি হয়ে যাবে? অক্ষর হয়ে যাবে। যেমন বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। তার মানে দেখেন এটা যদি আমরা লিখি বানান করে কিংবা বাংলিশ করে তাহলে বিশ্ব, তারপর কি বিদ্যালয়, ঠিক আছে। তাহলে এই যে আয় একটা, এই যে ও একটা, এই যে আ একটা, এই যে এ একটা, এই যে ও একটা, তাহলে কয়টা অক্ষর বলেন তো? 5টা। তাহলে বিশ্ববিদ্যালয় শব্দে অক্ষর কয়টি? 5টি। বিশ্ববিদ্যালয় শব্দে অক্ষর কয়টি? 5টি। ওকে, তারপর আমি লিখলাম সাকিব। সাকিব শব্দে কয়টা অক্ষর দেখেন? SAKIB, সাকিব। এ একটা, আই একটা, তাহলে ভাওয়েল কয়টা? 2টা। তাহলে অক্ষর কয়টা? 2টি। আচ্ছা আমি যদি আরেকটা শব্দ লিখি যেমন তামিমা, ঠিক আছে। তাহলে এই শব্দ যদি আমরা লিখি দেখেন TAMIMA, ঠিক আছে। এ একটা, আই একটা, এ একটা, ভাওয়েল কয়টা? 3টা। তাহলে অক্ষর কয়টা হবে? 3টা। এখন যদি ভাওয়েল 2টা একসাথে থাকে, যেমন আমরা ভাই লিখি VAI, তাহলে ভাওয়েল কয়টা? 2টা একসাথে। ভাওয়েল 2টা একসাথে থাকলে অক্ষর ধরবো আমরা কয়টা? একটা। ভাওয়েল যদি 2টা একসাথে থাকে তাহলে আমরা অক্ষর কয়টা ধরবো? একটা। আবার বলতেছি ভাওয়েল 2টা একসাথে থাকলে আমরা অক্ষর ধরবো কয়টা? একটা। এখন আসেন যে অক্ষর আমরা চিনতে পারলাম, কিন্তু অক্ষরের মধ্যে যে 2টা প্রকার আছে, একটা হচ্ছে মুক্তাক্ষর আর একটা হচ্ছে বদ্যাক্ষর। এই দুটিকে আমরা বুঝি একদম এক নিমিষে আমরা কি বুঝে ফেলবো। মুক্তাক্ষর হচ্ছে লাস্ট বর্ণটা টানা যায়, ঠিক আছে। আর বদ্যাক্ষর কি? লাস্ট বর্ণটা টানা যায় না, ঠিক আছে। তাহলে মুক্তাক্ষর কি? লাস্ট বর্ণটা টানা যায়, আর বদ্যাক্ষর কি? লাস্ট বর্ণটা টানা যায় না। যেমন সাকিব, এটা লাস্ট বর্ণ, এটা কি টানা যায় না, তাহলে এটা কি? বদ্যাক্ষর। তামিমা, এটা কি লাস্ট বর্ণ টানা যায়, তাহলে এটা কি? মুক্তাক্ষর। আরো সহজ হিসাব, যদি শব্দের শেষে কনসোনেন্ট থাকে তাহলে কি? বদ্যাক্ষর। আর যদি ভাওয়েল থাকে তাহলে কি? মুক্তাক্ষর, ঠিক আছে। তাহলে ভাওয়েল থাকলে কি বলেন তো? ভাওয়েল থাকলে হচ্ছে মুক্তাক্ষর, টানা যায়। আর যদি কনসোনেন্ট থাকে তাহলে কি বলেন তো? বদ্যাক্ষর। কনসোনেন্ট যদি থাকে তাহলে কি? বদ্যাক্ষর। তাহলে অক্ষর কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে মুক্তাক্ষর আর একটা হচ্ছে বদ্যাক্ষর। ক্লিয়ার? শেষ। তাহলে অক্ষর আমরা কিভাবে চিনবো?
একটি শব্দকে বাংলিশ করে লেখার পর অথবা টেক্সট আকারে লেখার পর যে কয়টা ভাওয়াল পাবো সেই কয়টা কি হবে, অক্ষর হবে। ঠিক আছে, অক্ষর দুই প্রকার, একটা হচ্ছে মুক্তাক্ষর আর হচ্ছে বদ্যাক্ষর। মুক্তাক্ষর কি, যেটা টানা যায় লাস্ট বর্ণটা, আর বদ্যাক্ষর কি, লাস্ট বর্ণটা টানা যায় না। মুক্তাক্ষর কি, ভাওয়েল আছে, বদ্যাক্ষর কি, কনসোনেন্ট আছে। এই তো ক্লিয়ার। এখন দেখেন নাতিশীতোষ্ণ মণ্ডল, আমরা এই শব্দটা লিখি নাতিশীতোষ্ণ মণ্ডল, NATISHI, তারপর TUSNOMONDOL। ঠিক আছে, ও একটা, ও একটা, ও একটা, ইউ একটা, আই একটা, আই একটা, এ একটা, 1 2 3 4 5 6 7। তাহলে নাতিশীতোষ্ণ মণ্ডলে কয়টা অক্ষর, 7টা। তাহলে এই 4 নাম্বার কোশ্চেন ক্লিয়ার। সবাই কি ক্লিয়ার? যদি ক্লিয়ার থেকে সবাই একবার করে ইয়েস লিখি, সবাই একবার করে ইয়েস লিখি। 5 নাম্বার কোশ্চেন, বিসর্গ সন্ধির একটি উদাহরণ হলো সিনিয়র অফিসার 2018 সালে এসেছে এবং এই কোশ্চেনটা আর্টস ফ্যাকাল্টি করেছে। আমি যদি এই কোশ্চেনের আনসার পারি তাহলে আমি আর্টস ফ্যাকাল্টির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে খুব ভালো করে কি জেনে নিতে পারবো। বিসর্গ সন্ধির কথা বলছে, সংস্কৃত, আচ্ছন্ন, জ্যোতিরিন্দ্র, ঘোষপদ। একটু ফার্স্ট আনসার করবেন। হ্যাঁ, 5 লিখে সবাই একটু আনসার করেন, 5 লিখে আনসার করেন। যারা এখনো ক্লাসটি শেয়ার করেন নাই দ্রুত শেয়ার করে দিন। ঠিক আছে, কারণ ক্লাস শেয়ার করলে আপনি কি আমাদের সুপার সাজেশনটা পেয়ে যাবেন। ক্লাস শেয়ার করার সাথে সাথে আমাদের অফিস থেকে আপনাকে সুপার সাজেশনটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সো একটু ক্লাসটি শেয়ার করেন, আপনি নিজেও উপকৃত হন, অন্যকে কি উপকার নেওয়ার সুযোগ দিন। আচ্ছা, তাহলে হচ্ছে ঈশান রয় 5-এর 3। আচ্ছা, তারপর হচ্ছে পার্থনাথ আকাশ 5-এর 2। কেউ দিচ্ছে 2, কেউ দিচ্ছেন 3। একটু বুঝে শুনে আনসার দেন। বিসর্গ সন্ধির একটি উদাহরণ হলো, ঠিক আছে, একদম বুঝে শুনে আনসার দেন। কোশ্চেনটা কিন্তু এতটা সহজ না আপনারা যেভাবে সহজ ভাবতেছেন। আচ্ছা, তারপর হচ্ছে স্ট্যালিন 5-এর D, বন্দিদা চ্যাটার্জি 5-এর 3, আব্দুর রহিম সাদ্দাম 3। ওকে, 5 লিখে 3 লিখেন। ঠিক আছে, তাহলে বুঝতে সহজ হবে। শামিম রেজা 3। আচ্ছা, শারমিন, এটা কিন্তু অনেকেই বিপদে পড়ে যাচ্ছেন যা বুঝতেছি আর কি। হ্যাঁ, মেঘবালিকা 3। তারপর আইনুল ইসলাম 5-এর 3। ওকে ওকে। আচ্ছা, রনি আহমেদ 5-এর 3। ওকে। আচ্ছা, রবিউল্লাহ ঘোষপদ, না ভাই ঘোষপদ তো হবেই না। আচ্ছা, তারপর দেখি রুমানা আক্তার D, রনি আহমেদ 3। আচ্ছা, এই কোশ্চেন নিয়ে আমরা কি অলরেডি বিপদে পড়ে গেছি। অনেকে 3 আনসার দিচ্ছেন, অনেকে 4 আনসার দিচ্ছেন, অনেকে 2 আনসার দিচ্ছেন। দেখেন আনসারটা আসলে কি হবে। বিসর্গ সন্ধি, এই বিসর্গ সন্ধি শিখতে আপনার লাগবে জাস্ট 20 সেকেন্ড। এই বিসর্গ সন্ধি আপনি মনে রাখতে জাস্ট লাগবে 20 সেকেন্ড। ঠিক আছে, জাস্ট 20 সেকেন্ড। একটু 20 সেকেন্ড আমাকে দেন, আমি আপনাকে এমন ভাবে শিখিয়ে দিব আপনি কখনোই আর ভুল হওয়ার কি সুযোগ থাকবে না। দেখেন, 3 সরাও, তাহলে 3 সরিয়ে দিয়ে আমরা কি দিব বলেন তো, বিসর্গ দিব। 3 সরাও, তাহলে 3 সরিয়ে দিয়ে আমরা কি দিব, বিসর্গ দিব। 3 সরিয়ে দিয়ে বিসর্গ দিলেই সেটা কি হয়ে যাবে, বিসর্গ হয়ে যাবে। তাহলে 3 সরাও মানে কি, 3 স, 3টা স, সেটা কি কি, তালব্য স, মূর্ধন্য স, দ্বন্দ্ব স, তুলে দিয়ে আমরা কি দিব, বিসর্গ। এই যে র আছে তার মানে র আর কি রেফ, তুলে দিয়ে আমরা কি দিব, বিসর্গ। ওকার আছে তার মানে ওকার তুলে দিয়ে আমরা কি দিব, বিসর্গ। ঠিক আছে, তাহলে মনে রাখবো কিভাবে, 3 সরাও, 3 সরিয়ে আমরা কি দিব, বিসর্গ। তাহলে 3টা স আমরা সরিয়ে দিব, বিসর্গ দিব। র রেফ আমরা তুলে দিব, বিসর্গ দিব। ওকার আমরা তুলে দিব, কি দিব, বিসর্গ দিব। আসেন এখন সংস্কৃত। সংস্কৃত কি বিসর্গ সন্ধি না? কেন? কারণ এটা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। উত্থাপন, উত্থান, উত্থাপন, পরিষ্কার, পরিষ্কৃত, সংস্কার, সংস্কৃত, সংস্কৃতি, এই 7টা শব্দ হচ্ছে কি বলেন তো, বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সবাই একটু লিখে নেন, বিশেষ নিয়মে সাধিত। আজকের পড়ানো থেকে কোন দিক দিয়ে যে কোশ্চেন চলে আসবে, কমন পেয়ে যাবেন, আপনি নিজেও বুঝতে পারবেন না। বিশেষ নিয়মে সাধিত
ব্যঞ্জন সন্ধি। বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। চলেন জাস্ট একটা মিনিট টাইম দিবেন, বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি আপনার জীবনের জন্য হয়ে যাবে, ঠিক আছে? আর কখনো ভুল হওয়ার সুযোগ নেই। 7টা শব্দ জাস্ট মনে রাখতে পারবেন না? জাস্ট কয়টা শব্দ বলেন তো? 7টা শব্দ। উত্থান, উত্থাপন, পরিষ্কার, পরিষ্কৃত, তারপর কি বলেন তো? সংস্কার, সংস্কৃত, সংস্কৃতি। সংস্কার, তারপর কি? সংস্কৃত, তারপর কি বলেন তো? সংস্কৃতি। তাহলে কয়টা শব্দ বলেন তো? জাস্ট 7টা শব্দ। আমার সাথে একটু সবাই একটু বলেন। উত্থান, উত্থাপন, পরিষ্কার, পরিষ্কৃত, সংস্কার, সংস্কৃত, সংস্কৃতি। সবাই উত্থান, উত্থাপন, পরিষ্কার, পরিষ্কৃত, সংস্কার, সংস্কৃত, সংস্কৃতি। সবাই উত্থান, উত্থাপন, পরিষ্কার, পরিষ্কৃত, সংস্কার, সংস্কৃত, সংস্কৃতি। লাস্ট বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। উত্থান, উত্থাপন, পরিষ্কার, পরিষ্কৃত, সংস্কার, সংস্কৃত, সংস্কৃতি। তাহলে এই 7টা শব্দ কি বলেন তো? বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। তাহলে সংস্কৃত কি হবে? হবে না। আচ্ছন্ন, আচ্ছন্ন হচ্ছে ব্যঞ্জন সন্ধি। দুটি চ ছ একসাথে থাকলে প্রথম চ বর্ণটা কি হবে? বিলুপ্ত হবে। তাহলে এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? আযুক ছন্ন। আযুক কি হবে? ছন্ন। তার মানে কি এটাও হবে না। ওকে, আচ্ছা। এরপর দেখেন গোষ্পদ। বৃহস্পতি ও বনস্পতি, ঠিক আছে? ওই বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি, সরি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির মধ্যে কি গোষ্পদ শব্দটা আছে। তাহলে গোষ্পদের সন্ধি বিচ্ছেদ কি হবে? গোযোগপদ। গোষ্পদ কি বলেন তো? নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। গোষ্পদ কি? নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, ঠিক আছে? তার মানে এটা অপশন না, এটা অপশন না, এটা অপশন না। তাহলে আনসার কোনটা হবে? আপনি যদি জাস্ট এইটা করতে পারেন পরীক্ষার হলে, তাহলে আপনার ভুল হওয়ার সুযোগ নেই, যে অপশন বাদ দিতে পারেন। এটাই হচ্ছে কি নিয়ম, এটাই টেকনিক, ঠিক আছে? যে অপশন বাদ দেয়া। তাহলে কি হবে? জ্যোতিরিন্দ্র। কি হবে? জ্যোতিরিন্দ্র। কজ এই যে র আছে, এই রটা তুলে দিয়ে আমরা কি দিয়ে দিব? বিসর্গ দিয়ে দিব। তাহলে কি হবে? জ্যোতি প্লাস ইন্দ্র। জ্যোতি প্লাস ইন্দ্র। আবার এখানে ইন্দ্র বানান আবার দীর্ঘকার দিয়ে না, কারণ ইন্দ্র বানান রস্বইকার দিয়ে, ঠিক আছে? সন্ধি বিচ্ছেদে বানান খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সন্ধি বিচ্ছেদে বানান খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। তাহলে জ্যোতি প্লাস ইন্দ্র। তাহলে আনসার কি হবে? 3। আনসার কি হবে? 3। ওকে, আচ্ছা। তাহলে এই 5 নম্বর আনসার কি আমরা বুঝতে, 5 নম্বর কোশ্চেনের ব্যাখ্যা কি আমরা বুঝতে পেরেছি? যদি বুঝে থাকি সবাই একবার করে ডান লিখি, সবাই একবার করে ডান লিখি। এই মুহূর্তে ক্লাস দেখছেন 102 জন। শেয়ার কয়টা হয়েছে ভাইয়া? সবাই একটু শেয়ার দিয়ে দেন না, ঠিক আছে? টার্নিং পয়েন্ট আপনাদেরই তো বিশ্বস্তের প্রতিষ্ঠান, ঠিক আছে? সবাই একটু কষ্ট করে শেয়ার দিয়ে দেন। সবাই সবাই আপনাদের মাধ্যমে আপনাদের ফ্রেন্ডরা উপকৃত হবে, ঠিক আছে? আমরা উপকৃত হব। হ্যাঁ, ওকে। তাহলে 5 নম্বর কোশ্চেন শেষ। আমরা 6 নম্বরে চলে গেলাম। মধুপ যে সমাসের উদাহরণ, সিনিয়র অফিসার 2018। এইটাও কি আর্টস ফ্যাকাল্টি কোশ্চেনটা করেছে, ঠিক আছে? মধুপ আর্টস ফ্যাকাল্টি কোশ্চেন করেছে, এবং এইটার আনসার বলেন। বেতিয়ার বৌব্রী, অব্যয়ীভাব, উপপদ তৎপুরুষ, উপমিত কর্মধারয়। আমি কিন্তু এইটার একটু আগে কিন্তু কি দেখাইছিলাম যে উপপদ তৎপুরুষ কি, ঠিক আছে? এখন আপনারা একটু বুঝেন কি আনসার করবেন। সবাই একটু দ্রুত আনসার করেন। 6 লিখে আনসার করেন। ভাই একটু কমেন্টের নিচে না দাও, দেখা যাচ্ছে না। ছয় লিখে আনসার দেন। 6 লিখে আনসার দেন। মধুপ যে সমস্যার উদাহরণ, ঠিক আছে? বেতিয়ার বৌব্রী, অব্যয়ীভাব, উপপদ তৎপুরুষ, উপমিত কর্মধারয়। 6 লিখে আনসার দেন। আইনুল ইসলাম 6-3। আব্দুর রাজ্জাক ধাম, থ্যাংক ইউ সো মাচ। আলিম ভাট, ইন্দ্র হবে স্যার। নো নো, রস্যই হবে, রস্যই হবে, ঠিক আছে? স্ট্যালিন 6-3। ওকে ওকে, আচ্ছা। তারপর হচ্ছে হীরালাল সরকার 6-3। ওকে। শামীম রাজা 6-3। ওকে ওকে, আচ্ছা। স্বপ্না 3। বাহ বাহ, ভেরি গুড, আউটস্ট্যান্ডিং, ঠিক আছে? আপনারা সবাই তো বস দেখতেছি, ঠিক আছে? আপনারা এই যে কোশ্চেনের আনসার পারলেন না, এই টাইপের কোশ্চেনে কি আপনারা এই যে সামনের কি
ফ্রাইডেতে পেয়ে যাবেন। মধু পান করে যে উপপদ, রনি আহমেদ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শারমিন ইতি থ্যাংক ইউ সো মাচ। আব্দুর রহিম সাদ্দাম থ্যাংক ইউ সো মাচ। তাহলে মধুপ এর ব্যাস বাক্যটা যদি আমরা খুঁজে বের করি, মধুপের ব্যাস বাক্য কি বলেন তো? মধু পান করে যে, মধু পান করে যে, তার মানে এটা যদি ব্যাস বাক্য হয় তার মানে কি আমাদের আনসার কি? উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে, তাহলে উপপদ তৎপুরুষ কি? ব্যাস বাক্যটি এক কথায় প্রকাশ বোঝাবে, ব্যাস বাক্যটি এক কথায় প্রকাশ বোঝাবে। তাহলে মধু মানে কি? মধু পান করে যে, আর এটা কি বলেন তো? উপপদ তৎপুরুষ সমাস। কি আনসার হবে? উপপদ তৎপুরুষ। বেতিহার বহুব্রীহি, বেতিহার বহুব্রীহি সম্পর্কে একটু জাস্ট আইডিয়া দিয়ে দিই, হ্যাঁ, জাস্ট 20 সেকেন্ডে আপনি মাথায় রাখতে পারবেন। বেতিহার বহুব্রীহি কি? পূর্ব পদে কি থাকবে? আকার। পূর্বতে কি থাকবে? আকার। ঠিক আছে, আর পরপদে কি থাকবে? ইকার। পরপদে কি থাকবে? ইকার। আবার বলতেছি, বেতিহার বহুব্রীহি পূর্ব পদে থাকবে আকার আর পরপদে থাকবে ইকার। লাস্ট, বেতিহার বহুব্রীহি পূর্ব পদে থাকবে আকার আর পরপদে কি থাকবে? ইকার। যেমন হাতা হাতি, কানা কানি, মারা মারি, গুতা গুতি, দেখা দেখি, চুলা চুলি, এই সব কিছুই কি বলেন তো? বেতিহার বহুব্রীহি। অব্যয়ীভাব, অব্যয়ীভাব কি? সমস্ত পদের পূর্ববর্তী, সমস্ত পদের পূর্ববর্তী উপসর্গ অথবা কি হবে? অব্যয় হবে। জাস্ট এতটুকু মাথায় রাখবেন, সমস্ত পদের পূর্ববর্তী কি হবে? উপসর্গ অথবা অব্যয় হবে। দ্যাটস ফাইনাল। এতটুকু মাথায় রাখলে কি আপনার অব্যয়ীভাব কি একদম সহজ। যেমন আকণ্ঠ, আসমুদ্রী হিমাচল, তারপর কি আরক্তি, আনত, এই সবকিছু কি বলেন তো? অব্যয়ীভাব সমাস। উপমিত কর্মধারয়, উপমিত কর্মধারয় আমরা কিভাবে মনে রাখবো? নাউন প্লাস নাউন হবে, নাউন প্লাস কি হবে? নাউন হবে, এবং সমস্ত পদ দ্বারা অবাস্তব বোঝাবে। কি বোঝাবে? অবাস্তব বোঝাবে। আবার বলতেছি, নাউন প্লাস নাউন হবে আর সমস্ত পদ দ্বারা কি বোঝাবে? অবাস্তব বোঝাবে। যেমন আমি জাস্ট একটা যদি উদাহরণ দিই, অধর পল্লব, অধর পল্লব। তাহলে অধর শব্দের অর্থ কি বলেন তো? অধর মানে ঠোঁট, অধর মানে কি? ঠোঁট। ঠিক আছে, অধর মানে ঠোঁট, পল্লব মানে পাতা। তাহলে কারো ঠোঁট যদি পাতার সাথে তুলনা করা হয় তাহলে কি এটা বাস্তবসম্মত হলো নাকি অবাস্তব? বলেন তো? অবাস্তব। তাহলে অবাস্তব জিনিস বুঝালেই সেটা কি হয়ে যাবে? উপমিত কর্মধারয়, উপমিত কর্মধারয়। ঠিক আছে, আর্টস ফ্যাকাল্টি কোশ্চেন করবে আর বাংলা সহজ হবে তা কিন্তু না। আমি জাস্ট একটা কোশ্চেন এখন দেখাবো যেটা অনেকেই ভুল করে থাকে। এখন আপনি ভুল করবেন না রাইট করবেন, কোশ্চেনের আনসার দেখলে বুঝতে পারবেন। কোশ্চেনটা হচ্ছে, ধরেন নয়ন কমল, এখানে এটা হচ্ছে উপমিত কর্মধারয়। ঠিক আছে, এখানে সঠিক আনসার কোনটা একটু বুঝে আনসার দেন। হ্যাঁ, এ নাম্বার লিখলাম, নয়নের নেই কমল, নয়নের নেই কমল। যে ভুলটা আমরা সবাই করে থাকি, আজকের পর থেকে আর এই ভুল হবে না। বি লিখেন, কমল নয়নের নেই, কমল নয়নের নেই। সি দেন, কমলের নেই নয়ন। বলেন এখানে কোনটা রাইট? কমলের নেই নয়ন, কোনটা রাইট? এখানে এ বি সি, এখানে কোনটা রাইট? সম্রাট হোসেন ভাই আমাকে ভুলে গেছেন। না, ভুলি নাই। আচ্ছা, নয়ন কমল, নয়নের নেই কমল, কমল নয়নের নেই নাকি কমলের নেই নয়ন? এখানে কোনটা রাইট? যেটা আমরা প্রতিনিয়ত ভুল করে থাকি। এই ব্যাখ্যাগুলো কোনো বইয়ে লেখা থাকে না, এই জন্যই ভাইয়াদের ক্লাসগুলো করতে হয়। ঠিক আছে, একটু দ্রুত আনসার করেন যে এই তিনটার মধ্যে কোনটা রাইট। অব্র অদিত, আচ্ছা আপনি দিয়েছেন 3। আচ্ছা, কমল নয়নের নেই স্বপ্ন, আমি যেগুলো দিচ্ছি এই তিনটার মধ্যে আনসার দেন। কমল নয়নের নেই, আচ্ছা ভুল হচ্ছে, ভুল হচ্ছে। তারপর দেখি মারুফ হোসেন, ওকে। সুমন মিয়া, ওকে ওকে। আচ্ছা, তারপর দেখি তামান্না সুলতানা বিথি 2, ওকে। রুমি আক্তার নির্জনা 2 আনসার দিয়েছেন। তারপর হচ্ছে শঙ্কর তালুকদার 3 আনসার দিয়েছেন। ঈশান রয় 3। তারপর হচ্ছে নাজমা আক্তার 1, আলিম বাট 2 আনসার দিয়েছেন। আচ্ছা,
এখন বলেন এই যে আনসার 2 আসতেছে, আনসার 3 আসতেছে, আনসার 1 আসতেছে, বাট আমরা কিন্তু এই জায়গায় ভুলে কিন্তু আছি। ভুল কিন্তু আমাদের এই জায়গায় আছে যে আসলে জিনিসটা আমরা ধারণা করতে পারতেছি না কোন জায়গাটাই ভুল। আমরা ভাবি নেই যে কোনো জায়গায় কি বসালেই হবে, মাঝে বসালে হবে, শেষে বসালে হবে, এইটাই আমরা জানি। হ্যাঁ, এইটা ঠিক আছে জানেন, কিন্তু আসলে নেইটা বসবে কোথায় এটা আমাদের কি জানা দরকার। পরোক্ষের পর নেই বসবে, উপমিত কর্মধারয়ে পরোক্ষের পর নেই বসবে, উপমিত কর্মধারয়ে পরোক্ষের পর নেই বসবে। কোথায় নেই বসবে বলেন তো? পরোক্ষের পর, পরোক্ষের পর নেই বসবে, পরোক্ষের পর নেই বসবে। ওকে, তাহলে নেইটা কোথায় বসবে? পরোক্ষের পর। পরোক্ষটা কি দেখেন, নয়ন মানে কি চোখ, কমল মানে কি পদ্ম ফুল। তাহলে নয়ন যদি চোখ হয় তাহলে এটা হচ্ছে প্রত্যক্ষ, এটা কি বলেন তো? প্রত্যক্ষ। আর কমল কি? পদ্ম ফুল, এটা কি বলেন তো? পরোক্ষ। এটা কি? পরোক্ষ। ঠিক আছে, তার মানে আপনি কারো চোখকে পদ্ম ফুলের সাথে তুলনা করতেছেন, আপনি কারো চোখকে পদ্ম ফুলের সাথে কি করতেছেন? তুলনা করতেছেন। তার মানে প্রত্যেকটা হচ্ছে চোখ, চোখ তো আপনার চোখের সামনে, আর পদ্ম ফুল কোথায়? পুকুরে। তাহলে এখানে পরোক্ষ কোনটা? কমল। তাহলে নেইটা কোথায় বসবে? কমলের পর, পরোক্ষের পর। নেইটা কোথায় বসবে? পরোক্ষের পর। তাহলে এখানে পরোক্ষ কমল, তাহলে নেইটা কোথায় বসবে? কমলের পর। এই যে নেই, তাহলে আনসার রাইট কি বলেন তো? 3। আনসার রাইট কি বলেন তো? 3। তাহলে নেইটা কোথায় বসবে? পরোক্ষের পর। এখন আমি যদি এটার আনসার দিতাম যে নয়ন কমলের নেই, তাহলে আমার আনসার কি রাইট হয়ে যেত। নয়ন কমলের নেই তাহলে হয়তো, অথবা কমলের নেই নয়ন, দুইটাই আনসার রাইট। কেন? কারণ পরোক্ষের পর আমি ন্যায় বসিয়েছি, পরোক্ষের পর আমি কি ন্যায় বসিয়েছি। ক্লিয়ার? আমরা কি সবাই বুঝতে পেরেছি? যদি বুঝতে পারি সবাই একবার করে ডান লিখি, ঠিক আছে? আর না বুঝলে বলেন, আমি আবার বুঝিয়ে দিব। এই সারা দুনিয়াটা তেঁতুল চা নিয়ে আসো, কি খাবেন বলেন? আমরা কি সবাই বুঝতে পেরেছি? যদি বুঝতে পারি সবাই একবার করে ডান লিখি, না বুঝলে বলেন, আবার বুঝিয়ে দিব। সুমন হোসেন ডান, আইনুল ইসলাম ভেরি গুড, স্বপ্না ডান, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, তাহলে নেইটা কোথায় বসবে? পরোক্ষের পর। নেইটা কোথায় বসবে? পরোক্ষের পর। ওকে, 6 নাম্বার কোশ্চেন আনসার আমরা কি খুব ভালো করে দিয়েছি। সাথে চলে যাই আমরা। হ্যাঁ, বিদেশি অব্যয়ের উদাহরণ হলো, বিদেশি অব্যয়ের উদাহরণ হলো ইদানিং, বেশ, যদি, হঠাৎ। সিনিয়র অফিসার 2018 সালে এসেছে, সিনিয়র অফিসার 2018 সালে এসেছে, এবং এই কোশ্চেন করেছে আর্টস ফ্যাকাল্টি। তাহলে দেখি তো আমরা পারি কিনা। একটু আগে আপনাদেরকে এটা আমরা লিখিয়ে দিয়েছি, একটু আগে আপনাদেরকে লিখিয়ে দিয়েছি। বলেন বিদেশি অব্যয়ের উদাহরণ ইদানিং, বেশ, যদি, হঠাৎ। 7 লিখে আনসার দেন, 7 লিখে আনসার দেন। ক্লাস শেষে কিন্তু পাবেন সুপার সাজেশন, সিনিয়র অফিসার ব্যাংকের সুপার সাজেশন। যে বাংলা নিয়ে আপনারা ভয়ে আছেন, বাংলার ভয় আজকে দূর হয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাসে যদি 2 থেকে 3 মার্ক পেয়ে যান তাহলে ক্ষতি কি বলেন? বিদেশি অব্যয়ের উদাহরণ ইদানিং, বেশ, যদি, হঠাৎ। শারমিন ইতি বেশ, থ্যাংক ইউ সো মাচ। ঈশান রয় বেশ, আব্দুর রহিম সাদ্দাম বাহ, চমৎকার, আউটস্ট্যান্ডিং, ভালো লাগতেছে। একটু আগে পড়লেন, এখন কি পারতেছেন খুব ভালো করে। রেহানা সুলতানা লতা ডান, থ্যাংক ইউ সো মাচ। স্ট্যালিন 7 বি, ভেরি গুড ভেরি গুড। তাহলে কি অ্যান্সার হবে? 7 2। যেহেতু একটু আগে আলোচনা করেছি, তাহলে এই কোশ্চেন নিয়ে আমরা এত বড় ডেসক্রাইব করব না, একটু জাস্ট বলে দিচ্ছি। আমাদের বাংলা অব্যয় শব্দ আর, আবার, ও, হা, না। আর বিদেশি অব্যয় শব্দ আলবত, বহুত, খুব, বেশ, সাবাস, খাসা, মাইরি, মারহাবা। তাহলে আনসার কি বলেন তো? বেশ। তাহলে আনসার কি? বেশ। এবং এটা কত সালে এসেছিল? 2018 সালে, সিনিয়র অফিসার, এবং এই কোশ্চেন করেছে আর্টস ফ্যাকাল্টি। 8 নম্বর কোশ্চেন, সৌদ শব্দের প্রতিম উচ্চারণ কি? বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষায় আসছে 2018 সালে, এবং এই এডি কোশ্চেন করেছে কে? আর্টস ফ্যাকাল্টি। কে করেছে বলেন তো? আর্টস ফ্যাকাল্টি। সৌদ, 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 সৌধ। ঠিক আছে, এই উচ্চারণ আপনারা অনেকেই পড়েন নাই। আমি আবারও বলতেছি, এই সামনের পরীক্ষায় আপনারা উচ্চারণ থেকে মাস্ট বি একটা প্রশ্ন পেয়ে যেতে পারেন।
এই জন্য যারা পড়েন নাই জাস্ট এক নজর হলেও দেখে যান, কারণ কোশ্চেনটা আর্টস ফ্যাকাল্টি করবে। 8 নাম্বার আনসার লিখেন, 8 লিখে আনসার দেন, 8 লিখে আনসার দেন, 8 লিখে আনসার দেন। হ্যাঁ, শামিম রেজা 8 এর 4। ওকে, আচ্ছা, আশরাফ উদ্দিন ফারদিন ডি, থ্যাংক ইউ। তামান্না সুলতানা বিথি, বাহ, ভেরি গুড, আপনারা তো ওয়াও, খুব ভালো পারতেছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এইভাবে যদি কোশ্চেন আসে আপনারা কি পারবেন? অবশ্যই পারবেন। তাহলে আজকে ক্লাস করার পর ভয় কিন্তু আমাদের চলে যাবে, ঠিক আছে? এতদিন যে ভয় করতেছি যে বাংলা কি হয় না হয়, আজকের ক্লাসের পর কিন্তু চলে যাবে। নূরে আলম ডি, সুমন মিয়া ডি, তারপর বাণী সরকার কথা ডি, অনিতা রয় ডি, ভেরি গুড, অসাধারণ, চমৎকার। আচ্ছা, তাহলে এই যে সৌধ, আমরা কিন্তু এটা কি বলি জানেন? স্মৃতিসৌধ। সত্যি কথা বলতে ম্যাক্সিমাম মানুষে আমরা কি বলি? এটাকে স্মৃতিসৌধ উচ্চারণ করি। সত্যিকার অর্থে স্মৃতিসৌধ উচ্চারণ না, এটার উচ্চারণ হচ্ছে স্মৃতিসৌধ। কি বলেন তো? স্মৃতিসৌধ। কি বলেন তো? স্মৃতিসৌধ। এখানে আরেকটা কাহিনী আছে, এই যে মফল আমরা তুলে দিছি না, এটার কারণে আমরা এখানে একটা চন্দ্রবিন্দু দিব, অনেকে আমরা এটাও ভুল করে ফেলি, ঠিক আছে? তাহলে কি স্মৃতিসৌধ, তাহলে আনসার কি হবে? ডি, সৌধ। কি হবে? সৌধ। আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, বিবিএ ফার্স্ট ইয়ার, ভেরি গুড। এখন থেকে পড়াশোনা করলে তো ভালো কিছু করবেন, ঠিক আছে? তাহলে উচ্চারণ টপিকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, 9, বিদেশি উপসর্গ প্রাপ্ত শব্দের দৃষ্টান্ত। এই আর্টস ফ্যাকাল্টির কোশ্চেন মানে এরকম, আপনি দেখেন বললেই হইতো যে বিদেশি শব্দের উপসর্গ কোনটি, কিন্তু কি লিখছে? বিদেশি উপসর্গ প্রাপ্ত শব্দের দৃষ্টান্ত মানে উদাহরণ, ঠিক আছে? বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষা 2018 সালে আসছে এবং এই কোশ্চেনটা কি আর্টস ফ্যাকাল্টি করেছে, ঠিক আছে? আনসার দেন। পাতিলেবু, দরদালান, হাবাতে, ছিচকাদুনে। 9 লিখে আনসার দেন, 9 লিখে আনসার দেন। 21 শুরু হলো মাত্র। পাতিলেবু, দরদালান, হাবাতে, ছিচকাদুনে। 9 লিখে আনসার দেন। স্বপ্না 9 এর 2 দিয়েছেন, থ্যাংক ইউ আপনাকে। নাজমা আক্তার 9 এর 2। অভ্র আদিত্য 9 এর 2, ভেরি গুড। শামিম রেজা 2, রনি আহমেদ, আব্দুর রহিম সাদ্দাম 9 এর 2, ভেরি গুড। প্রত্যেক মাসে নতুন বেশ শুরু হয় একটা করে। তারপর হচ্ছে শারমিন ইতি 9 এর 2, বাণী সরকার কথা 9 এর 2, খুরশেদ আলম 9 এর 2, ভেরি গুড। তারপর হচ্ছে পার্থ, জিয়াউর রহমান, আলিম বাট, ভেরি গুড। তাহলে 9 এর কি বলেন তো? 2। তাহলে আমাদের বিদেশি উপসর্গ কয়টা? এর মধ্যে আছে ফার্সি উপসর্গ কয়টি বলেন তো? 10টি। যে 10টা অনেক ইম্পর্টেন্ট। ফার্সি উপসর্গ কয়টি? 10টি। ফার্সি উপসর্গ কয়টি বলেন তো? 10টি। কি এমনি মনে রাখবো? কার দর না নিম, কার দর না নিম, ঠিক আছে? ফি বদ বেবর, কি বলেন তো? ফি বদ বেবর। তারপর কি বলেন তো? ব কম। কার দর না নিম, ফি বদ বেবর, তারপর কি? ব কম। এই 10টা হচ্ছে ফার্সি উপসর্গ। চলেন আমরা 1 মিনিটে পড়ে নেই, সবাই একটু আমার সাথে বলেন। কার দর না নিম, ফি বদ বেবর, ব কম। কার দর না নিম, ফি বদ বেবর, ব কম। কার দর না নিম, ফি বদ বেবর, ব কম। তাহলে এই 10টা হচ্ছে কি? ফার্সি উপসর্গ। তার মানে আনসার কি? এই যে দর আছে, তার মানে কি আনসার কি বলেন তো? 9 এর 2। পাতিলেবু, এই পাতি কোন উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ, ঠিক আছে? ও অঘা অজ অনা আ আর আবান ইতি উন কতকু নি পাতি বিবর। তাহলে পাতি কি বলেন তো? খাঁটি বাংলা উপসর্গ। তারপর কি? হা কি বলেন তো? ভেরি গুড, সোহেল রহমান রাজ। ওকে, আশরাফুদ্দিন, বাহ, আপনারাও পারেন, ভেরি গুড। তাহলে হা কি বলেন তো? এটাও কি খাঁটি বাংলা উপসর্গ। ও অঘা অজ অনা আ আর আবান ইতিউন কতকু নি পাতি বিবর রাম স সা সু হা। তাহলে এই হা কি বলেন তো? খাঁটি বাংলা উপসর্গ। ছিচকাদুনে, এটা তো কোনো উপসর্গই না, বাদ, ঠিক আছে? তাহলে আনসার কি আমাদের? দরদালান। কি আনসার? দরদালান। এভাবে কনফিডেন্টলি পারবেন না, নেক্সট পরীক্ষায় পারতে হবে, এভাবেই পারতে হবে, ঠিক আছে? 10, মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে
প্রিয়তমার হাত ধরে পলায়ন, ঠিক আছে, সরি ও এখানে কি লেখা, ও পাঠশালা পলায়ন, আচ্ছা বলেন পাঠশালা পলায়ন। ওকে, স্ফীত হরফে, স্ফীত হরফ মানে একটু আঁকা বাঁকা থাকে, বুঝছেন, এটা আবার ভুল বুঝেন না, অন্য কিছু না, এখানে যদিও একটু আঁকা বাঁকা নাই কিন্তু কোশ্চেন একটু আঁকা বাঁকা ছিল আর কি। হ্যাঁ, স্ফীত হরফের পদটির কারক বিভক্তি কোনটা? তাহলে পাঠশালা পলায়ন, বলেন পারবেন, আশা করতেছি পারবেন, এবং কারক বিভক্তি থেকে একটা প্রশ্ন মাস্ট বি পাবেন, মাস্ট বি পাবেন। শারমিনীতি, অধিকারণে পঞ্চমী, আপু সত্যিকার অর্থে আপনি মনে হয় কাউকে নিয়ে বের হন নাই কোনোদিন, ফ্রেন্ডদের নিয়েও মনে হয় যান নাই, এ কারণে ভুল করছেন। অভ্র আদিত্য, ভেরি গুড, না আপনিও তো ওই লাইনেই পড়ে গেছেন। তামান্না সুলতানা, বিথি আপু দেখি, বাহ থ্যাংক ইউ সো মাচ। নাজমা আক্তার থ্যাংক ইউ, স্বপ্না থ্যাংক ইউ, ঈশান রয় ভাইয়া হইল না কিন্তু। তারপর দেখি সবাই একটু ফার্স্ট কমেন্ট করেন। অব্রাদিত্য, ওকে 10-3, তামান্না সুলতানা, বিথি 10-3, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, একদম চমৎকার একটা রুলস, একটা টেকনিক, জাস্ট একবার মনে রাখবেন, আপনি পারবেন, ঠিক আছে, আর ভুল হওয়ার কোনো সুযোগ নাই। মনে পড়ে সেই জ্যৈষ্ঠ দুপুরের পাঠশালা পলায়ন, যদি কোনো বাক্যে মাইনাস বোঝায়, কি বোঝায় বলেন তো, মাইনাস বোঝায়, ঠিক আছে, তাহলে চিন্তা ছাড়াই সেটা অপাদান, ঠিক আছে, তাহলে কি বুঝাইলে বলেন তো, মাইনাস বুঝালে, মাইনাস বুঝালে চিন্তা ছাড়াই সেটা কি অপাদান কারক, ঠিক আছে। আর যদি প্লাস বুঝায় তাহলে চিন্তা ছাড়াই সেটা কি অধিকরণ কারক, ঠিক আছে। তাহলে মাইনাস যদি বুঝায় তাহলে কি অপাদান, আর যদি প্লাস বুঝায় তাহলে কি অধিকরণ। ওকে, আচ্ছা, তাহলে মনে পড়ে সেই জ্যৈষ্ঠ দুপুরের পাঠশালা পলায়ন, তাহলে পাঠশালায় কি সে ছিল নাকি চলে গিয়েছিল? চলে গেছে, তার মানে মাইনাস, আর যেহেতু পলায়ন হয়েছে তার মানে কি চিন্তা ছাড়াই সেটা কি বলেন তো, অপাদান, চিন্তা ছাড়াই সেটা কি অপাদান। ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? এই 10 নাম্বার কি সবাই বুঝছি? যদি বুঝে থাকি সবাই একবার করে ডান লিখেন। এগারো নাম্বার দেখেন, মণি মঞ্জুষা শব্দটি প্রমিত উচ্চারণ বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষায় আসছে 2019 সালে, এবং এই কোশ্চেন করেছে আর্টস ফ্যাকাল্টি, ঠিক আছে, একদম বুঝে শুনে জেনে আপনি আনসার করবেন দ্রুত। দেখি 11 নাম্বারটা একটু ঝামেলা আছে, আপনাদেরকে টেকনিক শিখাই দেবো, এরপর আর ভুল হবে না, দেখি এখন আপনারা পারেন কিনা। মণি মঞ্জুষা, ঈশান রয় ক্লিয়ার স্যার, রোমানা আক্তার ডান, খুরশেদ আলম ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এখন আপনার আনসার দেন, মণি মঞ্জুষা শব্দটির প্রমিত উচ্চারণ কি? বাংলাদেশ ব্যাংকে এডি পরীক্ষা এসেছিল 2019 সালে এবং প্রশ্ন করেছিল আর্টস ফ্যাকাল্টি। ওকে, কমল মোমো 11D, অনিত রয় 11D, তাও সবাই একটু কমেন্ট করার চেষ্টা করেন। কেন? কারণ এই কোশ্চেনটা যদি পরীক্ষা চলে আসে তাহলে আপনার জন্য কি আরো বেশি সহজ হয়ে যাবে, বুঝছেন। সুমন মিয়া ডি, ওকে ওকে, উর্মি দেবী ডি, ভেরি গুড ভেরি গুড। ওকে, তাহলে দেখেন মণি মঞ্জুষা শব্দটি প্রমিত উচ্চারণ, টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে সারা জীবন মূর্ধন্য থাকলে তালব্য স হবে, একদম যেখানে দেখবেন ঠিক সেখানে মূর্ধন্য ষ থাকলে চিন্তা ছাড়াই সেটা কি তালব্য ষ, মূর্ধন্য ষ থাকলে উচ্চারণের ক্ষেত্রে চিন্তা ছাড়াই সেটা কি তালব্য ষ। আবারও বলতেছি, মূর্ধন্য ষ থাকলে চিন্তা ছাড়াই সেটা কি বলেন তো তালব্য ষ। তাহলে এই যে মূর্ধন্য ষ সেটা কি হয়ে যাবে তালব্য ষ হয়ে যাবে। তাহলে এখানে কি আছে? মূর্ধন্য ষ কি আছে? আছে। তাহলে সেটা তালব্য ষ কি হবে দেখেন, এখানে দন্ত ষ, তার মানে এটা হবে না, আগেই বাদ। এখানে মূর্ধন্য ষ হবে না, আগেই বাদ। তাহলে এখানে তালব্য ষ আছে, এখানে তালব্য ষ আছে, রাইট। এখন দেখেন মণি মঞ্জুষা, ম, তারপর কি মূর্ধন্যটা দন্তন হয়েছে, নিয়ম ঠিক আছে, ম উকার, আচ্ছা বুঝলাম, কিন্তু এখানে যে ইয় বর্গীয় জ আছে, এখানে শুধু ইয় আছে, শুধু ইয় কি আলাদা হবে?
না, কারণ এটা তো উচ্চারণই করা যাচ্ছে না, তার মানে হবে না। আর এটা দেখেন মর সাথে একটা সর আছে, কি হয়ে গেছে? ওকার হয়ে গেছে। মূর্ধন্যটা কি হয়ে গেছে? দন্তন হয়ে গেছে। মর সাথে আবার একটা সর আছে, কি গেছে? মর সাথে ওকার হয়ে গেছে। মনি, তারপর কি দন্তন, মনি মন, তারপর কি বর্গীয় যা আছে তাই হবে, এরপর কি তালব্য স আকার, মনি মন জোসা। তাহলে মূর্ধন্য স থাকলে চিন্তা ছাড়াই আমরা কি দিব? তালব্য স। মূর্ধন্য স থাকলে চিন্তা ছাড়াই আমরা কি দিব? তালব্য স। মনে কি থাকবে আমাদের? যদি মনে থাকে তাহলে সবাই একবার করে ইয়েস লিখি। 12 নাম্বার, তৎপুরুষ সমাসের উদাহরণ 9, অর্ণনাভ, পকেটমার, রাজপথ, বিলাত ফেরত। একদম বুঝে শুনে আনসার দেন। এখানে কিন্তু মজার একটা ব্যাপার আছে, কোশ্চেনে ভালো করে পড়ে দেখেন, এখানে লাস্টে গিয়ে আছে 9 আছে। বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষা আসছে 2019 সালে এবং এই কোশ্চেন করেছে আর্টস ফ্যাকাল্টি। ওকে, তাহলে আর্টস ফ্যাকাল্টির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমরা কিন্তু কি আজকে জানতে পারছি যে আসলে কি টাইপের প্রশ্ন করে। যেহেতু এতদিন বিএ বিএম কোশ্চেন করেছে, আমরা একটা সিস্টেমে ছিলাম, এখন আমাদের ওই সিস্টেম থেকে আবার কি বের হওয়া লাগতেছে। ওকে, আচ্ছা, তাহলে 12 নম্বর আনসার দেন। শামীম রাজা 12, তারপরে স্বপ্না 12-1, অভ্র আদিত্য 12-1। ওকে ওকে, স্টালিন, রেহেনা সুলতানা লোতা, ইয়েস থ্যাংক ইউ। আচ্ছা, তারপর হচ্ছে নাজমা আক্তার 12-1, আলিমবাদ, ইয়েস। দেবাশিস সর্দার 12-1, রোমানা আক্তার 12B, আনসার ভুল। আচ্ছা, তারপর হচ্ছে সুমন মিয়া, আনসার ভুল। ওকে, তারপর হচ্ছে কমল মুমু 12-1, থ্যাংক ইউ। স্ট্যালিন 12-1, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মাহমুদুর রহমান সৈকত 12-1, শারমিন ইতি 12-1, ভেরি গুড ভেরি গুড। ঈশান রয় 12-1, খুরশেদ আলম 12-1। ওকে, সবাই একটু ফাস্ট কমেন্ট করেন, সবাই একটু ফাস্ট কমেন্ট করেন। মেহরুন নেসা লিমা 1, আলিম বাট 12-2, আলিম ভাই আপনার হয় নাই। সুমন মে 12-4 হয় নাই। আচ্ছা, তাহলে উর্ণ নাভ এর ব্যাস বাক্য কি? উর্ণ নাভিতে যার, কি হবে? উর্ণ নাভিতে যার, ঠিক আছে। তার মানে এই যে দেখেন যার আছে, তাহলে চিন্তা ছাড়াই সেটা কি? বহুব্রীহি সমাস। যার আছে চিন্তা ছাড়াই সেটা কি বলেন তো? বহুব্রীহি সমাস। আবার বলছি, যার বা যা থাকলে চিন্তা ছাড়াই সেটা কি বলেন তো? বহুব্রীহি সমাস। তাহলে তৎপুরুষ সমাসের উদাহরণ 9, বলছি কি 9। তাহলে পকেট মারে যে এটাতে কি উপপদ তৎপুরুষ, কি বলেন তো? তারপর কি পদ তৎপুরুষ। ওকে, তারপর দেখেন রাজপথ কি হবে? পথের রাজা, তাহলে এটা কি ষষ্ঠী তৎপুরুষ, পথের রাজা ষষ্ঠী তৎপুরুষ। বিলাত ফেরত, বিলাত হতে ফেরত, তাহলে এটা কি বলেন তো? পঞ্চমী তৎপুরুষ। বিলাত হতে ফেরত, তাহলে এটা কি পঞ্চমী তৎপুরুষ। তাহলে 9 কোনটি? উর্ণনাভ, উর্ণনাভিতে যার। তার মানে এটাই কি বলেন তো? 9। এটাই কি বলেন তো? 9। ক্লিয়ার? আমরা কি 12 নম্বর কোশ্চেন আনসার বুঝতে পেরেছি? যদি বুঝতে পারি সবাই একবার করে ডান লিখি। 13, কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা 9 যেটি দেখেন আর্টস ফ্যাকাল্টির কোশ্চেনের সিস্টেমে এরকম, লাস্টে একবার 9 দিয়ে রাখে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি এরকম ভাবে দিয়ে রাখে আর কি, বুঝছেন? তাহলে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা 9 কোনটি? লাঙল, ধূমকেতু, নবযুগ, বিজলি। দ্রুত আনসার দেন। তেরো লিখে আনসার দেন, 13 লিখে আনসার দেন। শারমিনীতি 13-3 দিয়েছেন। আচ্ছা, তারপর হচ্ছে আইনুল ইসলাম 13-4, ওকে। নাজমা আক্তার 13-4, ভেরি গুড। আব্দুর রহিম সাদ্দাম 4, রনি আহমেদ 13-4, ওকে ভেরি গুড। কমল মুর্মু 13-4, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তাহলে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা 3টা, কি কি? লাঙল, ধূমকেতু, নবযুগ। এই 3টা পত্রিকায় কার লেখা? কাজী নজরুল ইসলামের। এই 3টা পত্রিকায় কার লেখা? কাজী নজরুল ইসলামের, ঠিক আছে। শুধু বিজলিটা কি কাজী নজরুল ইসলামের পত্রিকা না, তবে অগ্নিবীণা কাব্যগ্রন্থ বিজলি পত্রিকায় কি প্রকাশিত হয়। তাহলে এখন আমাকে বলেন বিজলি পত্রিকাটি কার লেখা?
কার সম্পাদিত, এটা কি বলতে পারবেন? বিজলি পত্রিকাটি কার সম্পাদিত, কে সম্পাদনা করেন? 2 জন সম্পাদনা করেন, নাম বলতে পারবেন? নলিনীকান্ত সরকার, কি বলেন তো? নলিনীকান্ত সরকার 1920 সালে, ঠিক আছে। আরেকজন হচ্ছে প্রবুদ্ধ টাইপের একটা নাম আর কি, ঠিক আছে। তাহলে বিজলি পত্রিকাটি সম্পাদনা করেন নলিনীকান্ত সরকার, কত সালে বলেন তো? 1920 মাথায় রাখেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে লাঙ্গল, ধূমকেতু, নবযুগ এই 3টা নজরুলের, আর বিজলি হচ্ছে কার? নলিনীকান্ত সরকার, কত সালে? 1920 সালে। আর অগ্নিবীণা কাব্যগ্রন্থ এখানে প্রকাশিত কত সালে? 1922 সালে। অগ্নিবীণা কাব্যগ্রন্থ বিজলি পত্রিকায় কত সালে প্রকাশিত? 1922 সালে। কত সালে? 1922 সালে। 14, নিচের যেটি সমার্থ শব্দের জুটি নয়, এই টাইপের প্রশ্ন আমরা কি দেখতে পাবো, ঠিক আছে। এই টাইপের প্রশ্ন আমরা অহরহ দেখতে পাবো এই যে আর্টস ফ্যাকাল্টির কোশ্চেন। তাহলে কোশ্চেনটা কি? নিচের যেটি সমার্থ শব্দের জুটি নয়, তাহলে সমার্থ শব্দ না। ওকে, পাশুটে পাণ্ডুর, পদ্ম পঙ্কজ, অয় লোহা, অনিকেত অপবিত্র, বলেন কোনটা হবে? হ্যাঁ, প্রবোধ কুমার সেনাল, রাইট। তো বলে করে ফেলছি। 14 নম্বর আনসার দেন। 14টা বুঝে শুনে আনসার দেন, এটার মধ্যে কিন্তু ঝামেলা আছে। 14 নম্বরটা বুঝে শুনে আনসার দেন। প্রবোধ কুমার সেনাল, হ্যাঁ, বিজলি পত্রিকা 2 জন সম্পাদনা করেন। 14 লিখে আনসার দেন, 14 লিখে আনসার দেন। শারমিন রাজা 14/4, বাহ, এটাও পারতেছেন, থ্যাংক ইউ। অভ্র আদিত্য 14/4, বাহ, ভেরি গুড। অনিতা রয় 14/4, তামান্না সুলতানা বিথি 14/4, ভেরি গুড। এটা তো কঠিন কোশ্চেন একটু। হ্যাঁ, কঠিন না, তাও পারতেছে, দেখছেন। হাসিব আমলা 14/4, নাজমা আক্তার 14/4। আজকে যেভাবে পারতেছেন, নেক্সট পরীক্ষায় ঠিক এভাবেই ভালো একটা রেজাল্ট বাংলায় করে দেখাবেন। আব্দুর রহিম সাদ্দাম, সুমন হুসেন 14/4, ভেরি গুড। আচ্ছা, তাহলে পাশুটে মানে কি? পাশুটে মানে হচ্ছে পাংশু বর্ণ, ফ্যাকাশে। পাণ্ডুর অর্থ কি? ফ্যাকাশে, দুইটাই সেম। পদ্ম কি? পদ্ম ফুল। পঙ্কজ কি? পদ্ম। পদ্ম আর পঙ্কজ কি বলেন তো? একই জিনিস। অয় মানে লোহা, আর লোহা তো লোহাই। অয় লোহা, আর লোহা মানে কি বলেন তো? লোহা। অনিকেত মানে হচ্ছে গৃহহীন, অর্থটা আপনারা জেনে নিন। অনিকেত মানে কি? গৃহহীন। অনিকেত মানে কি বলেন তো? গৃহহীন, বাসস্থান, ঠিক আছে। অনিকেত অর্থ কি? গৃহহীন। একজন ভাই লিখছে আবার বাসস্থান, আবাস না। অনিকেত হচ্ছে গৃহহীন, যার ঘর নেই আর কি। আর অপবিত্র মানে কি? যে পবিত্র নয়। তাহলে দুইটা কি এক হইলো? না। দুইটা কি এক? না। দুইটা কি বলেন তো? এক না। তাহলে 14 আনসার কি? ডি। 14 আনসার কি বলেন তো? ডি। 14 আনসার কি? ডি। 15 নম্বর, বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম। আবারও বাক্যটা শুনেন, বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম। গঠন অনুসারে বাক্যটি যে ধরনের। বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষা আসছিল 2019 সালে, এবং এই প্রশ্ন করেছিল আর্টস ফ্যাকাল্টি। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। দ্রুত আনসার দেন। 15 লিখে আনসার দেন। 15 লিখে আনসার দেন। অনিকেত অর্থটা মাথায় রাখেন। অনিকেত অর্থ কিন্তু গৃহহীন, ঠিক আছে, মাথায় রাখেন। আচ্ছা, বলেন 15, বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম, ঠিক আছে। গঠন অনুসারে বাক্যটি কোন ধরনের? ওকে, সবাই আনসার দিচ্ছেন এক। ভেরি গুড, বাহ, চমৎকার। উনআশিটা শেয়ার, আর মাত্র 21টা শেয়ার হলে আমাদের কি 100 শেয়ার হয়ে যায়। যারা এখনো শেয়ার দেন নাই, আপনারা ক্লাসটা শেয়ার দিয়ে রাখেন, তাহলে বাংলা নিয়ে আপনাদের কি সামনের পরীক্ষায় কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, সরল বাক্য, একদম চিন্তা ছাড়াই কি বলেন তো? সরল বাক্য। কি বাক্য বলেন তো? সরল বাক্য। মাথায় রাখবেন, যদি মিশ্র বা জটিল একই সাথে অপশনে থাকে, মিশ্র বা জটিল একই সাথে অপশনে থাকে, তাহলে দুইটাই বাদ।
মিশ্র হবে না, জটিলও হবে না। আর যৌগিক মাঝখানে এন্ড অর বাট তো নাই, তাহলে যৌগিক কেন হবে? তাহলে কোন বাক্য? সরল বাক্য। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, নেসার উদ্দিন আহমেদ আজকের ক্লাস করছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যেটা বলতেছিলাম, মিশ্র বা জটিল বাক্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মিশ্র বা জটিল বাক্য চেনার 4টা উপায়। কয়টা উপায়? 4টা। নাম্বার ওয়ান কি? একটি বাক্যাংশ শোনার পর অন্য বাক্যাংশ শুনতে ইচ্ছা করবে। মিশ্র বা জটিল বাক্য চেনার 4টা উপায়। 1 নাম্বার, একটি বাক্যাংশ শোনার পর অন্য বাক্যাংশটি শুনতে ইচ্ছা করবে। নাম্বার 2, একটি বাক্যাংশ অন্য বাক্যাংশের উপর নির্ভরশীল হবে। নাম্বার 3, দুটি বাক্যাংশের মাঝে কমা বসতে পারে। নাম্বার 4, দুটি বাক্যাংশে যে সে, যা তা, যিনি তিনি, যারা তারা, যত তত, যেমন তেমন, যেই সেই, যখন তখন, যদি তবে ইত্যাদি থাকলে চিন্তা ছাড়া সেটা কি বলেন তো? মিশ্র বা জটিল বাক্য। মিশ্র বা জটিল বাক্য, এই 4টা চেনার উপায় যদি আপনি মাথায় রাখেন, তাহলে মিশ্র বা জটিল বাক্য আপনার কখনো ভুল হওয়ার সুযোগ নেই। ষোলোর কোয়েশ্চেনটা চমৎকার, ঠিক আছে, একটু কেমন জানি ক্রিয়েটিভিটি কোয়েশ্চেন দিয়েছে। হ্যাঁ, আর এটাই হচ্ছে কি আর্টস ফ্যাকাল্টি, যে বাংলা আপনারা কি একটু কেমন কেমন টাইপের কোয়েশ্চেন দিবে। হ্যাঁ, চর্মকার ড্যাশ চামার এই শূন্যস্থানে বসবে কম্বাইন্ডে এসেছিল 2021 সালে, এবং এই কোয়েশ্চেন করেছে আর্টস ফ্যাকাল্টি। চর্মকার, চর্মসার। 16 লিখে আনসার দেন, 16 লিখে আনসার দেন। 16 লিখে আনসার দেন। স্বপনা 16-1, পার্থনাথ আকাশ 16-1, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে রাবিয়া সুলতানা 16-2, না 2 তো হবে না। আচ্ছা, তারপর দেখি আব্দুল্লাহ আল মামুন 16-1, থ্যাংক ইউ সো মাচ। বাণী সরকার কথা, রনি আহমেদ, সুমন হুসেন, ভেরি গুড ভেরি গুড। তারপর হচ্ছে শামিম রেজা, আলিম বাট, উর্মি দেবী, বাহ চমৎকার। ফারুক হাসান, মেহরুন্নেসা লিমা, ভেরি গুড। রেহানা সুলতানা লতা, ভেরি গুড ভেরি গুড, আউটস্ট্যান্ডিং। তাহলে কি হবে? চর্মকার চম্মার শূন্যস্থানে কি বসবে বলেন তো? চম্ম আর তারপর কি বলেন তো? চামার। কি কোশ্চেন দিছে চিন্তা করছেন? কি কোশ্চেন দিছে? আচ্ছা, তাহলে একটা হচ্ছে সংস্কৃত, মাথায় রাখেন এই প্রশ্ন কিন্তু আসতে পারে পরীক্ষায়। আর একটা হচ্ছে কি প্রাকৃত, আর কি বলেন তো? তদ্ভব। তদ্ভবের অপর নাম কি? খাঁটি বাংলা। তদ্ভবের অপর নাম কি বলেন তো? খাঁটি বাংলা। তাহলে সংস্কৃত যদি হস্ত হয়, তাহলে হস্ত শব্দটা কি বলেন তো? সংস্কৃত। তাহলে প্রাকৃত কি বলেন তো? হুত্ত। প্রাকৃত কি? হুত্ত। আর তদ্ভব কি বলেন তো? হাত। তদ্ভব কি? হাত। হস্ত, হুত্ত, হাত। ওকে, তাহলে চর্মকার, তারপর কি চম্মার, তারপর কি বলেন তো? চামার। চর্মকার, চম্মার, তারপর কি বলেন তো? চামার। তাহলে সংস্কৃত, প্রাকৃত, তদ্ভব। তার মানে আমাদের প্রশ্ন এই প্রাকৃতও আসতে পারে, যে হুত্ত শব্দটি কোন ভাষার শব্দ? তাহলে কি প্রাকৃত ভাষার শব্দ। মাথায় রাখেন, সংস্কৃত থেকে প্রাকৃত আসছে, আর প্রাকৃত থেকে কি আসছে? তদ্ভব আসছে। তাহলে এই 16 নম্বর কোশ্চেনের আনসার কি কমপ্লিট? আপনারা কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারি সবাই একবার করে ডান লিখি, সবাই একবার করে ডান লিখি। 17, নিচের যেটি বহুব্রী সমাসের দৃষ্টান্ত নয়, বহুব্রী সমাসের দৃষ্টান্ত নয়, অন্তরীপ, দ্বীপ, অপয়া, অনুতাপ। ঠিক আছে, একদম বুঝে শুনে আনসার দেন। আপনাদেরকে একদম শুরুতে, আজকের ক্লাসের শুরুতেই কিন্তু আমি এটা পড়িয়েছি, আজকের ক্লাসের শুরুতেই আমি এটা পড়িয়েছি। ঠিক আছে, যে নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাসের উদাহরণ। এখন আপনারা দেখেন পারবেন। অন্তরীপ, দ্বীপ, অপয়া, অনুতাপ। সতেরো নাম্বার, 17 লিখে আনসার দেন, 17 লিখে আনসার দেন। সতেরো লিখে আনসার দেন।
17 আলিম বাট 17-2, মাহমুদ রহমান সৈকত 17-2, ওকে ওকে, স্ট্যালিন 17-4 না। আচ্ছা এখানে একটু, আচ্ছা আমি বলতেছি, তারপর হচ্ছে কমল মুর্মু 17-4, আচ্ছা আচ্ছা, শামীম রেজা 17-4। আচ্ছা দেখেন নিচে যেটি বহুব্রী সমাসের উদাহরণ দৃষ্টান্ত নয়, ভেরি গুড ভেরি গুড, হ্যাঁ। আচ্ছা তাহলে কি হবে বলেন তো? অনুতাপ। কি হবে? অনুতাপ। আনসার কি হবে? ডি। আনসার কি হবে বলেন তো? ডি, বহুব্রী সমাসের উদাহরণ নয়। ওকে, তাহলে আমরা প্রাদি সমাস কি পড়ছি? প্রাদি সমাস সমস্ত বোধের পূর্ববোধে, জাস্ট এতটুকু মাথায় রাখলেই হবে। হ্যাঁ, সমস্ত বোধের পূর্ববোধে, সমস্ত বোধের পূর্ববোধে প্রপরি প্রতি অনু, প্রপরি তারপর কি প্রতি অনু, এই চারটা উপসর্গ থাকবে। কি থাকবে? প্রপরি প্রতি অনু উপসর্গ থাকবে। কি থাকবে? প্র প্রতি পরি অনু উপসর্গ থাকবে। আবার বলেন কি থাকবে বলেন তো? প্র পরি প্রতি অনু। ঠিক আছে, এটা হচ্ছে প্রাদি সমাস। প্রাদি সমাস কিভাবে চিনবো? প্রপরি প্রতি অনু, প্রপরি প্রতি অনু। যেমন প্রভাত, তাহলে কি হবে? প্রজে ভাত। কি হবে? প্রজে ভাত। পরিভ্রমণ কি হবে? পরিভ্রমণ, পরিজে ভ্রমণ। পরিভ্রমণ কি হবে? পরিজে ভ্রমণ, পরিজে ভ্রমণ। ওকে, আচ্ছা তারপর হচ্ছে অনুতাপ। কি হবে? অনুতাপ, অনুতে যে তাপ। কি হবে বলেন তো? অনুতে যে তাপ, অনুতে যে তাপ, অনুতে যে তাপ। তাহলে এটা কি? প্রাদি সমাস। সমস্ত বোধের পূর্ববোধে প্রপরি প্রতি অনু। কি উপসর্গ থাকবে? প্রপরি প্রতি অনু। আবার বলেন কি উপসর্গ থাকবে? প্রপরি প্রতি অনু। লাস্ট প্রপরি প্রতি অনু, এই চারটা উপসর্গ যদি থাকে তাহলে চিন্তা ছাড়া সেটা কি সমাস? প্রাদি সমাস। তাহলে অনুতাপ কোন সমাস? প্রাদি সমাস। 17 নম্বর ক্লিয়ার? 17 নম্বর কি বুঝতে পেরেছি? আপনারা যদি ক্লাসে কোনো কিছু না বুঝেন একদম ডিরেক্ট কমেন্ট করবেন, আমি আবার বুঝিয়ে দিব। ওকে, 17 আমাদের কমপ্লিট। হ্যাঁ, 18তে চলে যাই। পাঠের বর্জনকৃত অংশ নির্দেশে ব্যবহৃত হয়। এটা আসছে আপনার জ্যোতি বা ছেদ চিহ্ন থেকে। কোত্থেকে আসছে? জ্যোতি বা ছেদ চিহ্ন। পাঠের বর্জনকৃত অংশ নির্দেশে ব্যবহৃত হয়। কম্বাইন্ড ব্যাংকে আসছে 21 সালে, এবং এই কোয়েশ্চেন কে করছে বলেন তো? আর্টস ফ্যাকাল্টি। চিহ্ন, তাহলে হাইফেন চিহ্ন, তারপর কি বন্ধনী চিহ্ন, তারপর কি বর্জন চিহ্ন, তারপর কি বলেন তো? উদ্ধৃতি চিহ্ন। কি আনসার হবে? 18 লিখে আনসার দেন, 18 লিখে আনসার দেন। আপনারা 18 লিখে আনসার দেন। সবাই 18 লিখে আনসার দেন। রোমান আক্তার 18-3, আলিম বাট, ফারুক হাসান, রেহানা সুলতানা লতা 18-3। ওকে ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা তাহলে এইটা কি বলেন তো? জ্যোতিবাদ ছেদ চিহ্ন থেকে আসছে। এই কোশ্চেনটা কিন্তু মানে এই টপিকটা আমাদের জন্য মাঝে মাঝে কি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, এবং এটাতে আহামরি পড়া নাই, তবে জিনিসটা মাথায় আপনার রাখতে হবে, তাহলে আপনি কি কমন পেয়ে যেতে পারেন। হ্যাঁ, যেমন অপর নামগুলো ইম্পর্টেন্ট। কমার অপর নাম কি বলেন তো? পাদচ্ছেদ। কমার অপর নাম কি? পাদচ্ছেদ। ওকে, সেমিকোলন অপর নাম কি বলেন তো? অর্ধচ্ছেদ। সেমিকোলন অপর নাম কি? অর্ধচ্ছেদ। তারপর দাড়ির অপর নাম কি? দাড়ি। পূর্ণচ্ছেদ। বলেন তো কি? পূর্ণচ্ছেদ। এই তিনটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে, নাম এবং অপর নাম। তাহলে কমর অপর নাম কি? পাদচ্ছেদ। কমর অপর নাম কি? পাদচ্ছেদ। সেমিকোলন অপর নাম কি? অর্ধচ্ছেদ। সেমিকোলন অপর নাম কি? অর্ধচ্ছেদ। দাড়ির অপর নাম কি? পূর্ণচ্ছেদ। দাড়ির অপর নাম কি? পূর্ণচ্ছেদ। আর এখান থেকে আরেকটা জিনিস যেটা আসতে পারে সেটা হচ্ছে কোন চিহ্নে আমরা কতটুকু সময় থামবো কিংবা থামবো না, এরকম আর কি। ঠিক আছে, তাহলে মাথায় রাখেন থামার প্রয়োজন নাই তিনটাতে। থামার প্রয়োজন নাই কয়টাতে? তিনটা চিহ্নে থামার প্রয়োজন নেই। তিনটাতে কি কি? হাইফেন, তারপর কি ইলেক,
ব্রাকেট, হাইফেন ইলেক, তারপর কি বলেন তো ব্রাকেট। এই তিনটা চিহ্নে কি নেই বলেন তো? থামার প্রয়োজন নেই। থামার প্রয়োজন নেই কয়টাতে? তিনটাতে। থামার প্রয়োজন নেই কয়টাতে? তিনটাতে। কি কি? হাইফেন ইলেক ব্রাকেট, হাইফেন ইলেক ব্রাকেট। ওকে, আচ্ছা। এক বলতে কি কমা, এক বলার দ্বিগুণ সময় কি সেমিকোলন। তাহলে এক বলতে দুইটা, একটা হচ্ছে কমা আর একটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন। এটা কি এক বলতে যতটুকু সময়, আর এক বলার দ্বিগুণ সময় কি বলেন তো? সেমিকোলন। আর বাকি সব 1 সেকেন্ড, বাকি সব 1 সেকেন্ড। তাহলে আমরা কি কি পাইলাম? থামার প্রয়োজন নাই তিনটাতে, হাইফেন ইলেক ব্রাকেট। থামার প্রয়োজন নাই তিনটাতে, হাইফেন ইলেক ব্রাকেট। এক বলতে সময় দুইটাতে, এক বলতে সময় কয়টাতে? দুইটাতে। একটা হচ্ছে কমা আর একটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন, একটা হচ্ছে কমা আর একটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন। আর এক বলার দ্বিগুণ সময় সেমিকোলন, এক বলার দ্বিগুণ সময় সেমিকোলন, এক বলার দ্বিগুণ সময় সেমিকোলন। আর বাদ বাকি যা আছে সব 1 সেকেন্ড, বাদ বাকি যা আছে সব কি বলেন তো? 1 সেকেন্ড। বাদ বাকি যা আছে সব কি বলেন তো? 1 সেকেন্ড। মনে কি থাকবে নাকি থাকবে না? একটু কষ্ট করে হলেও মনে রেখে পরীক্ষা হলে যাবেন, ঠিক আছে? উপকারটা আপনিই পাবেন, টার্নিং পয়েন্ট পাবে না, ঠিক আছে? এই যে আজকে ক্লাসটা আপনাদেরকে ফ্রিতে দেওয়া হলো, একমাত্রই কি তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে নেন, আমাদের আছে, স্টকে আছে, এগুলো আপনারা কি নেন, ঠিক আছে? আর নেওয়ার জন্য আপনাদের কি এই ক্লাসগুলো মাঝে মাঝে করা উচিত, এবং এই ক্লাসটা কতটুকু যে উপকারে আসবে আপনি পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবেন। ওকে, আচ্ছা। এটা অনেকে বুঝতে চাইলেন এটা কি বর্জন চিহ্ন মানে কি? এই যে এরকম থাকলে কি আমরা অনেক সময় কি জিনিসটা বাদ দিয়ে যায় আর কি, বুঝতে পারছেন? এটাকে বলা হয় বর্জনকৃত, ঠিক আছে? বর্জন চিহ্ন কি বলে? এটাকে বর্জন চিহ্ন। এই জন্য তিনটা চিহ্নকে কি বলা হয়? বর্জন চিহ্ন বলা হয়। চিহ্নগুলো একটু দেখে নিন, কমা কোনটা, সেমিকোলন কোনটা, কোলন কোনটা, ড্যাশ কোনটা, হাইফেন কোনটা, ইলেক কোনটা, এগুলো একটু দেখে নিন, ঠিক আছে? 19 নম্বর দেখেন, জীবনানন্দ দাশকে নির্জনতার কবি আখ্যা দিয়েছেন কে? জীবনানন্দ দাশকে নির্জনতার কবি বলে আখ্যা দিয়েছেন কে? আর 6 মাস নিলে একটু কমাই দিবেন, 6 মাস না। টাকা এখনো তো নিয়ে আসলে কিছু টাকা দিয়ে। জীবনানন্দ দাশকে নির্জনতার কবি আখ্যা দিয়েছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, বিষ্ণুতে। বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষায় আসছে 2019 সালে, এবং এই কোশ্চেন করেছে আর্টস ফ্যাকাল্টি। আব্দুল্লাহ আল মামুন, অনেকদিন পরে দেখলাম স্যার, থ্যাংক ইউ সো মাচ। মামুন ভাই কি খবর? চাকরি পেয়ে গেছেন, মিষ্টি খাওয়ালেন না, এটা হইলো? মামুন ভাই চাকরি পেয়েছে না? আব্দুল্লাহ বাইরে দিছে একটা ভাইস না স্যার। মোট বিরাম চিহ্ন হচ্ছে 12টি, 9 10 ব্যাকরণ বর্ণ অনুযায়ী। হ্যাঁ, আইনুল ইসলাম, স্বপনা, বুদ্ধদেব বসু, দেবাশিস সরকার, নায়ন্তী, শামীম রেজা, অনিত রয়, রুমান আক্তার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে কি বুদ্ধদেব বসু, ঠিক আছে? আচ্ছা, বলেন তো চিত্ররূপময় বলে কে আখ্যায়িত করেছে? চিত্ররূপময়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এটা যদি আসে নির্জনতার কবি কে আখ্যা দিয়েছে? বুদ্ধদেব বসু। তাহলে এটা কি আসতে পারে না যে চিত্ররূপময় কে বলছে? চিত্ররূপময় কে বলছে বলেন তো? রবীন্দ্রনাথ ঠাকুর। কে বলছে? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে জীবনানন্দ দাশকে এই দুইজনে কি সুন্দর করে দুইটা উপাধি দিচ্ছে, ঠিক আছে? চিত্ররূপময় বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর নির্জনতার কবি কে বলছে? বুদ্ধদেব বসু। নির্জনতার কবি কে বলছে? বুদ্ধদেব বসু। যেহেতু জীবনানন্দ দাশ সম্পর্কে আসলোই, তাহলে একটা জিনিস আপনাদেরকে পড়ায় দিই, সেটা হচ্ছে জীবনানন্দ দাশের প্রবন্ধ। একটা, সেটা হচ্ছে কি কবিতার কথা। তাহলে প্রবন্ধ কয়টা বলেন তো? একটা, সেটা কি কবিতার কথা। উপন্যাস হচ্ছে কয়টা বলেন তো? 2টা। কি কি বলেন তো? মাল্যবান ও সতীর্থ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাল্যবান ও সতীর্থ। মাল্যবান ও সতীর্থ, ঠিক আছে? তাহলে প্রবন্ধ হচ্ছে একটা কবিতার কথা, আর উপন্যাস হচ্ছে 2টা। সেটা কি বলেন তো? মাল্যবান ও সতীর্থ। মাল্যবান ও সতীর্থ। তাহলে জীবনানন্দ সম্পর্কে আমরা কি কি জানতে পারলাম দেখেন। প্রথমে হচ্ছে আপনার নির্জনতার কবি আখ্যা দিয়েছে বুদ্ধদেব বসু, চিত্ররূপময় বলে আখ্যায়িত দিয়েছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর তার প্রবন্ধ হচ্ছে একটা কবিতার কথা, উপন্যাস হচ্ছে 2টা। কি কি? একটা হচ্ছে আপনার কি মাল্যবান, আর একটা কি সতীর্থ। একটা হচ্ছে মাল্যবান, আর একটা কি সতীর্থ। লাস্ট, আমাদের লাস্ট কোয়েশ্চেন,
20। প্রাতিষ্ঠানিক শব্দটির অর্থ কি? স্বকীয়, স্বীয়, সুপার্জিত, স্বনির্মিত। স্বনির্মিত বলেন, প্রাতিষ্ঠানিক শব্দটির অর্থ কি? স্বকীয়, স্বীয়, সুপার্জিত নাকি স্বনির্মিত? না, কল্যাণী উপন্যাস নয় স্যার, না না না, ওনার দুইটাই উপন্যাস, এটা হচ্ছে মাল্যবান আর এটা হচ্ছে সুতীর্থ। প্রাতিষ্ঠানিক শব্দটির অর্থ কি? স্বকীয়, তারপর স্বীয়, তারপর কি সুপার্জিত নাকি স্বনির্মিত? এই কোশ্চেনটা বিবিআইটি পরীক্ষা আসে 2019 সালে এবং এটা কি আর্টস ফ্যাকাল্টি কোশ্চেনটা করেছে। স্যার কি অবস্থা, শেষ করে দিলেন? দাদা কই? দাদা 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 আগে এখানে হ্যাঁ ওকে, ভেরি গুড, ভেরি গুড, আপনাদের সবার আনসার রাইট। তাহলে প্রাতিষ্ঠানিক অর্থ কি বলেন তো? স্বকীয়, ঠিক আছে, নিজ, স্বকীয়। প্রাতিষ্ঠানিক অর্থ কি? স্বকীয়। তাহলে এই হচ্ছে আমাদের আর্টস ফ্যাকাল্টির কোশ্চেন প্যাটার্ন। বাংলাদেশ সিনিয়র অফিসার ব্যাংকের যে কোশ্চেন প্যাটার্নটা আর্টস ফ্যাকাল্টি করবে আপনাদের জন্য, সেম কোশ্চেন প্যাটার্নে কি আমি দেখিয়েছি এবং এই সবগুলো কোশ্চেনে কি আর্টস ফ্যাকাল্টি করেছিল এবং এগুলো বিগত বছরের প্রশ্ন। যেহেতু আমরা এগুলো পেরেছি, তাহলে আমাদের সামনে যে পরীক্ষায় প্রশ্ন আসবে সেগুলো কি আমরা পারবো। সো আপনারা যদি এইভাবে একটু প্রিপারেশন নেন এই টেকনিকে, এই সিস্টেমে, তাহলে আপনি 100% কি পারবেন। ওকে, আর আমাদের আজকের ক্লাসে সুপার সাজেশন পেতে আমাদের টার্নিং পয়েন্টের সাথে থাকুন এবং ওরাই হচ্ছে আপনাকে কি যে কোনো নাম্বারে ফোন দিলে আপনাকে কি করবে, সাজেশনটা দিয়ে দিবে এবং দাদা হচ্ছে বিস্তারিত বলতেছে আপনাদেরকে কিভাবে সাজেশনটা পাবেন। একটু জাস্ট দাদা একটু বুঝিয়ে দিন ওদেরকে, তাহলে সাজেশন নিতে পারবে। হ্যাঁ, ওকে ওকে, আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওকে। এই স্যার কিন্তু স্যার জানেক একটা কথা বলি, স্যার চলে গেছে, ঠিক আছে? এখন আপনারা একটু কমেন্টসে লেখেন ক্লাসটা কেমন লাগলো, একদম অনেস্টলি বলেন। খারাপ লাগলে খারাপ লেখেন, আর যদি ভালো লেগে থাকে একটু ভালো লেখেন, ঠিক আছে? আর প্রশংসা করতে হয় ভিতর থেকে, দেখব যে কে কয় লাইন প্রশংসা করতে পারেন। একটু ক্লাসটা কেমন হলো জানান, এরপর আমি 2 মিনিট কথা বলি। আমি একটু কমেন্টসগুলো পড়বো যে কি কারা কেমন কমেন্টস করে। ভালো না লাগলে সরাসরি লেখেন ভালো হয় নাই আজকের ক্লাস, হ্যাঁ। আর যদি মনে করেন যে না আপনি একটু হলে উপকৃত হয়েছেন, তাহলে চমৎকার একটা কমেন্টস চাই। অসাধারণ ক্লাস, নাসরিন আক্তার লিখেছেন থ্যাঙ্কস। ওকে, শুধু থ্যাঙ্কস দিলে হবে? বড় একটা কমেন্টস লিখতে হবে না যে স্যার অসাধারণ পড়াইছে, স্যারকে মনের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ, এই স্যার যেন অনেক দিন আমাদের পড়াইতে পারেন, ঠিক আছে? আচ্ছা, অব্র আদিত্য খুব ভালো, মেহেরুন নেসা লিমা অসাধারণ। মেয়েরা প্রশংসা করতে চায় না, বুঝছেন স্যার, খালি লেখা অসাধারণ। আচ্ছা, সেলিম লিখেছেন অ্যামেজিং, ভালো ছিল, আলহামদুলিল্লাহ খুব ভালো, স্যারের ক্লাস অসাধারণ সবসময়। আব্দুল্লাহ মামুন ভাই লিখেছেন। তামান্না সুলতানা বিথি খুব ভালো স্যার। আচ্ছা, আমরা বুঝতে পারলাম যে স্যার অসাধারণ ক্লাস নিয়েছেন, তার মানে সবাই ভালো লিখতেছেন। হ্যাঁ, এখন আমাকে একটা কথা বলেন যে সিনিয়র অফিসার পরীক্ষা 16ই মে, এই পরীক্ষাটিতে বসবেন কারা কারা দেখি, একটু লেখেন কারা কারা এই পরীক্ষাতে বসবেন, তাদের জন্য 2টা কথা বলি। স্যার রেস্ট করেন একটু। ওকে স্যার, পেইড ব্যাচ এইভাবে ক্লাস করান স্যার, ক্লাস আরও চাই, স্যারের ক্লাস মানে অসাধারণ, ক্লাসটা একদমই আলাদা, অন্যরকম উপভোগ্য। আচ্ছা, অসাধারণ সুন্দর, আমি তো পুরাই চেঞ্জ হয়ে গেলাম, সাবাস। মেহেরুন্নেসা, আমি সরি আমি ক্লাস চাই। আচ্ছা, আরো ক্লাস চাই, আমি ভাবছিলাম কি রে কি কমেছে। হ্যাঁ, মোহাম্মদ আইনুল ইসলাম অসাধারণ, স্যার যেমন ক্লাস তেমন মাগার চেহারা, নাকি লিখছে আইনুল ভাই? আচ্ছা, অপরাদিত্য আমি। আচ্ছা, এই কে কে 16ই মে পরীক্ষা দিবেন? 16ই মে সিনিয়র অফিসার কার কার পরীক্ষা আছে একটু জানান, কে কে পরীক্ষায় বসবেন? 16ই মে পরীক্ষা আছে কার কার দেখি আমরা। আমি, আইনুল ইসলাম লিখেছেন আমি, তারপরে হচ্ছে আমি স্যার আপনাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। ওকে ফাইন, যারা পরীক্ষায় বসবেন দেখেন পরীক্ষার গুরুত্বপূর্ণ 2টা কথা শুনেন। পরীক্ষার তারিখ,
পরীক্ষার তারিখ কবে বলেন? 16ই মে। 16ই মে পরীক্ষা হবে। দেখছেন এই 16 মে লেখার সাথে সাথে আপনাদের ভিতরটা কি কাইপে উঠছে, হাইরে 16 তারিখ, আজকে হচ্ছে 6 তারিখ। সময় পাবেন কয়দিন? সময় পাবেন আজকে থেকে ধরলে কত সময় পাবেন? 9 দিন। সময় পাবেন কয়দিন বলেন? 9 দিন। এই 9 দিনে আপনি কি করবেন? আসলে 9 দিনে কি আদৌ কিছু করা সম্ভব কিনা? আমাদের স্টুডেন্ট যারা, তাদের উদ্দেশ্যে বলি, হ্যাঁ 9 দিনেই অনেক কিছু করা সম্ভব। যদি আপনি কি সবার আগে কি করতে হবে? নিজেকে সুস্থ রাখতে হবে। দেখেন এই 9 দিনে যদি আপনি 9 ইন্টু হচ্ছে 14 ঘন্টা করে পড়েন, 9 14 126 ঘন্টা, 126 ঘন্টা, 126 ঘন্টা আপনি ভাগ করেন, ঠিক আছে? এখন যারা এমসিকিউ পাস করতে চান, মাথায় রাখেন মোটামুটি ফ্যাকাল্টি আমরা মোটামুটি জাইনে ফেলছি কারা পরীক্ষা নিতে পারে। আর্টস ফ্যাকাল্টি, যেমন আর্টস ফ্যাকাল্টির আজকে আমরা চমৎকার একটা ক্লাস দিলাম। কিসের ক্লাস? বাংলা ক্লাস। একদম এই ধারাবাহিকতায় কোশ্চেন আসবে। আপনার যে কাজটা করতে হবে এখন, দেখেন আপনি যেটা এখন করবেন সেটা হচ্ছে এই 126 ঘন্টা, 126 কি ঘন্টা, এই 126 ঘন্টা আপনি স্টাডি করবেন। 126 ঘন্টা আপনাকে স্টাডি করতে হবে। এখন 126 ঘন্টা যদি স্টাডি করতে পারেন তাহলে দেখবেন যে সব কিছু একটা সুন্দর রিভিশন হয়ে যাবে। এইটা ভাগ করে নেন। আমি নিজেও চাইলে আপনাদের ভাগ করে দিতে পারবো, ঠিক আছে? কিন্তু আপনার নিজের মতো একটা রুটিন তৈরি করে ফেলতে হবে। আমি রুটিন দিলে সবার কাছে এটা গ্রহণযোগ্য হবে না। কেন? একজনের সাবজেক্ট, একজন ভালো পারে ম্যাথ, তাহলে সে ইংলিশে একটু বেশি টাইম রাখবে। একজন ইংলিশ ভালো পারে, সে ম্যাথে একটু বেশি টাইম নিবে। এইভাবে নিজের মতো করে একটা রুটিন সাজায় ফেলবেন, ঠিক আছে? এই 126 ঘন্টা পড়তে গিয়ে আপনি এইখানে সবচেয়ে বড় যেটা নিজে কি থাকতে হবে? সুস্থ থাকতে হবে। কি বলছি বলেন? সুস্থ থাকতে হবে। আপনি যদি সুস্থ থাকেন 126 ঘন্টা পড়া আপনার কাছে কোনো ব্যাপার হবে না। আর যদি কোনো কারণে একটু অসুস্থ হয়ে পড়েন তাহলে 126 ঘন্টা থেকে নেমে শুধু 26 ঘন্টায় চলে আসতে পারে। দেখবেন পড়ালেখা ভালো লাগবে না, ঠান্ডা লাগছে, জ্বর সর্দি এইটা সেটা। এই জন্য এই কয়দিন সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করবেন। দিনের শুরুতেই সৃষ্টিকর্তার নাম নেবেন, প্রথমেই বলবেন সৃষ্টিকর্তা তুমি আমাকে এই কয়েকটা দিন সুস্থ রাখো। সবচেয়ে বড় চাওয়া এটা হবে এখন। আর এই সুস্থ আমাদের স্টুডেন্ট যারা, টার্নিং পয়েন্ট স্টুডেন্ট যারা, তারা তো আপনারা পড়ার যে কৌশল এটা জেনে গেছেন, আপনাদের নতুন করে আর বলার কিছু নাই। এরপরে একটা সেশন আমরা নিব, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আপনি ম্যাথে কতটুকু টাইম লাগাবেন? 100টা এমসিকিউ দাগাইতে 60টা মিনিট। এই 60টা মিনিটকে আপনি কিভাবে কাজে লাগাবেন, এইটার চমৎকার একটা ছক আমরা আইকা দিব। এইটা সবাই ফলো করবেন। আজকের যে 126 ঘন্টার যে রুটিন, এইটা আপনাদের ফলো করার দরকার নাই। যার যার মতো আপনি রুটিন তৈরি করে ফেলবেন। কিন্তু আগামীকাল অথবা পরশুদিন আমরা একটা সেশন নিব যেখানে 100টা এমসিকিউ 60 মিনিটে কোনটায় কত টাইম লাগাবেন এটা ভাগ করে দিব আমরা। একদম সেইভাবে আপনি পরীক্ষা দিবেন। আমাদের মডেল টেস্টগুলো এটা অ্যাপ্লাই করবেন। আমাদের মডেল টেস্টে যখন অ্যাপ্লাই দেখবেন চমৎকার হয়ে গেছে, ফাইনাল পরীক্ষা আপনার কাছে তুরি একদম 1-2 ব্যাপার। এই জন্য আমি রিকোয়েস্ট করব আপনারা এই 126 ঘন্টার একটা চমৎকার রুটিন করবেন এবং সবসময় কি থাকতে হবে? সুস্থ থাকতে হবে। আর একটা রিকোয়েস্ট আছে, আপনারা তো আমাদের স্টুডেন্ট, আপনারা তো অলরেডি জানেন যে আমাদের সার্ভিসটা কেমন। এই সার্ভিসটাকে আপনাদের প্রতি গভীর একটা আবেদন যে এই সার্ভিসটাকে আপনার ছোট ভাই বোন, আপনার যারা ফ্রেন্ড আছে অনেকেই জানে না, একটু জাস্ট জানাই দেওয়া যে টার্নিং পয়েন্ট এখন ভালো সার্ভিস দিচ্ছে। যদি ভালো সার্ভিস দিয়ে না থাকি তাও বললেন যে টার্নিং পয়েন্ট এখন ভালো সার্ভিস দিচ্ছে না, তোমরা যাও না ভাই ওখানে। কিন্তু যদি বিশ্বাস করেন এতটুকু ভালো সার্ভিস দিয়ে থাকি, আমাদের আচরণ, ব্যবহার, আমাদের ক্লাস কোয়ালিটি, আমাদের লেকচার শিট, এই সবগুলো মিলে যদি আপনার
কোথাও একটু ভালো লেগে থাকে, একটু বন্ধু বান্ধবের সাথে যা শেয়ার করা যে টার্নিং পয়েন্ট এখন ভালো সার্ভিস দিচ্ছে, এবং বুকে হাত দিয়ে বলতে পারি আমরা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি সবসময়। এবং অসংখ্য প্রিয় ভাই বোন, আমাদের এখন অনলাইনে স্টুডেন্ট প্রায় 20,000 প্লাস। এত স্টুডেন্ট কেমনে আসলো? আপনার ভালো লাগে আপনি আরেকজনকে বলেন। এই যে বাংলা ক্লাসটা, এই ক্লাসটা চাইলে কিন্তু আমরা নাও দিতে পারতাম। একটা ভাই দেখেন, সুমন স্যারের ক্লাস টেস্টের ইংরেজি ভোকাবুলারি পিডিএফ দেওয়ার কথা, আচ্ছা হ্যাঁ এটা দিয়ে দিবে। তাহলে আপনারা ক্লাস করেন, আপনাদের ভালো লাগে আপনারা অন্যকে বলেন। এই যে মিজান স্যার আজকে ক্লাসটা আমরা কিন্তু না দিলেও পারতাম, মিজান স্যারকে একটা পেমেন্ট দিতে হবে আমাদের, কিন্তু আমরা কি দেখেছি আর্টস ফ্যাকাল্টি কোশ্চেন করলে কোশ্চেনটা একটু ডিফিকাল্ট হতে পারে। আমাদের প্রিয় ভাই বোন যদি আর্টস ফ্যাকাল্টির 20-30টা কোশ্চেন সলভ করে তাহলে তার কাছে ইজি লাগবে। ইজি লাগা মানে কি? ইজি লাগে মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন, যে না ইজি লাগছে, সো এইটা আমি পারবো। এই পারা থেকে এই যে কনফিডেন্স লেভেলটা গ্রো হইলো, এইখান থেকেই আপনি দেখবেন যে পরীক্ষায় ভালো করে আসবেন। মেন হচ্ছে কনফিডেন্স। যাই হোক, আমরা কাল অথবা পরশু আমরা জানাই দিব পেজে, আমরা টোটালি চমৎকার একটা প্ল্যান আপনাদের দিয়ে দিব এই কয়েকদিনের, এটা ফলো করবেন। আজকের মতো শেষ করছি। আর আমাদের আপনারা জানেন মে মাসে আমাদের টার্নিং পয়েন্টের সৃষ্টি হয়েছিল, মে মাসে, ঠিক আছে? এই জন্য আমাদের বর্ষপূর্তি চলতেছে, 2 বছর বর্ষপূর্তি। এখন এই 2 বছর উপলক্ষে, বর্ষপূর্তি উপলক্ষে আমাদের চমৎকার একটা ডিসকাউন্ট চলতেছে। রেগুলার কোর্সে আমরা ভর্তি নিতাম 3500-3200 টাকা, এখন সেটা 2500 টাকা মাত্র। এই 2500 টাকায় ক্লাস করবে, লেকচার শিট পাবে, পিলি লিখিত 2টা কোর্স করবে, চমৎকার একটা কোর্স। চাইলে আপনাদের পরিচিত যারা আছে জাস্ট একটু জানাই দেওয়া, আর নতুন যারা শুনছেন তারা আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। এটা কিন্তু 2023 সাল ভিত্তিক, আর 22 সাল ভিত্তিকের জন্য আমাদের আপাতত হচ্ছে ক্র্যাশ ব্যাচ আছে। এই ক্র্যাশ ব্যাচে আমরা ক্লাস নিচ্ছি 22টা, পরীক্ষা নিচ্ছি 5টা। চাইলে এটাতেও যুক্ত হয়ে নিজেকে আরেকটু প্রিপেয়ার করা, যে আমি এখন যদি ধরেন কোনো কারণে যদি 100টা এমসিকিউ কাট মার্কস হইল ধরেন 60, আপনি পাইছেন কত? আপনি পাইছেন 59। আচ্ছা 59টা একটু লাল কলম দিয়ে লিখি, ধরেন আপনি পাইছেন 59। 59 পেলে কি আপনি পাস করবেন? আপনার তো কাট মার্কস হয়েছে 60, কিন্তু 59 পাইলে কি হবে? পাস করবেন না। সো আপনাকে এই 59 থেকে কিভাবে একটা সেফ জোনে যাওয়া যায়, যে আপনি 65 পাবেন অথবা 62 পাবেন অথবা 70 পাবেন, এই সেফ জোনটা আমরা তৈরি করার জন্য ক্র্যাশ ব্যাচটা দিছি। এই জন্য আপনাদের উচিত হবে 500-1000 টাকার দিকে না তাকিয়ে এই ক্র্যাশ ব্যাচের সাথে থাকা। সুমন স্যার ক্লাস নিচ্ছে, তারেক স্যার ক্লাস নিচ্ছে, মডেল টেস্ট পরীক্ষা হচ্ছে, এরপরে সাম্প্রতিক শীট দিচ্ছি, সাম্প্রতিক একটা ক্যাপসুল। এই শীটের মধ্যে দেখবেন চমৎকার কিছু সাম্প্রতিক তথ্য আছে, এইখান থেকে 2-4টা কমন পাই যেতে পারেন। এই জন্য আমাদের সাথে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা কিন্তু কাল পরশুর মধ্যে একটা চমৎকার প্ল্যানিং দিয়ে দিব। হ্যাঁ, পরীক্ষায় আপনি কি করবেন, পরীক্ষার টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবেন, কোন কোশ্চেন থেকে আগে দাগানো শুরু করবেন, কোনটা পরে করবেন, কিভাবে ধারাবাহিকভাবে করবেন, নাকি এলোমেলোভাবে করবেন, নাকি টপিকস ভিত্তিক করবেন, সব কিছু আমরা চমৎকারভাবে একটা প্ল্যানিং কাল পরশুর মধ্যে দিয়ে দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের কথা না বলি, সবাই প্রচুর পড়েন। কয় ঘন্টা? ন্যূনতম 14 ঘন্টা, চাইলে আরও বেশি পড়তে পারেন, কারণ এই কয়েকদিন পড়ার উপর ডিপেন্ড করবে আপনি এমসিকিউটা পাস করবেন কি করবেন না। যদি এমসিকিউ পাস করে ফেলেন, দেখবেন যে আপনার ভিতরে কনফিডেন্স লেভেলটা কত বাড়ে, রিটেন এমনি ভালো হয়ে যাবে। রিটেনের জন্য তো আমরা আছি ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। এই জায়গা ডিম সব রোস্ট হচ্ছে। ওকে স্যার কাটছেন? মিলন স্যার তো কল দিচ্ছে। মিলন স্যার তো চলে গেল। কেন উনি তো মিলন স্যারের ক্লাস দিয়ে আপনাকে 8:15 দিতে গেলাম উপাসে, আমি তো 8টায় দিছি, উনি এখানে তো বসাইছিল কথা বলি। নিচে গেল না বিড়ি খেতে। ওকে।